ট্রেন্ডের একটা এক্সাম্পলও দেখলাম এবং সেটা কিভাবে আমরা করলাম সেটা দেখছি এবং আজকেও একটু দেখব এবং সিজনাল কম্পোনেন্টটা আজকে শুরু করব। সাইক্লিক্যাল কম্পোনেন্ট এবং রেসিডুয়াল কম্পোনেন্ট এই দুটো সাধারণত সাইক্লিক্যাল কম্পোনেন্ট ইকোনমিক ফ্যাক্টর এবং বহু বছর পর পর এই সাইকেলটা পর্যায়ক্রমে আসে, এই জন্য ওইটা এখানে আলোচনা নেই। রেসিডুয়াল কম্পোনেন্টটাও এখানে আলোচনা নেই, আপনাদের সিলেবাসে এই দুটোই আছে। আর ট্রেন্ড যেটা আছে এটা হচ্ছে যে প্রথমেই আমরা এখানে বইতে আছে গ্রাফিক্যাল মেথড, একটা লাইন আঁকতে হবে স্ট্রেট লাইন ভেরিয়েশন ধরে, এবং এখানে একটা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট এইটা আইডেন্টিফাই করতে হবে, এবং y ইকুয়াল টু a প্লাস bx আমরা এর আগের চ্যাপ্টারে যে ইকুয়েশনটা করে আসছি ওই রকম একটা ইকুয়েশন এখানে ডিজাইন করতে হবে। এবং এইটার ইকুয়েশন মেথড, যদিও এটা আপনাদের এই বইতে গ্রাফিক্যালের কথা বলছে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন পরীক্ষায় আসবে তখন গ্রাফিক্যাল খুব কমই দেওয়া থাকবে, হয়তো শুধু বলা থাকবে যে একটা ইকুয়েশন ডেভেলপ করতে হবে। এবং সেই জন্য আপনাদেরকে ওই যে আগের যে আমরা আলাপ করেছি যে রিগ্রেশন ইকুয়েশন, ঠিক ওইটা ফলো করে ইকুয়েশনটা করতে হবে। তা এখানে এই ছিল আমাদের আগের আলোচনা, যে এই যে ট্রেন্ড যেটা আছে আমরা এইটাই দেখব। আর এই রকম ফিগার দেওয়া থাকবে ব্র্যাকেটে টি ইকুয়াল টু টাইমের যে সিকোয়েন্সিয়াল ডেসক্রিপশনটা টি ইকুয়াল টু 1 to 12 এইটা দেওয়া থাকবে না, এটা আপনাদেরকে ঠিক করে নিতে হবে। কারণ হচ্ছে যে একটা বছরে 4টে কোয়ার্টার এখানে আছে, অনেক সময় কোয়ার্টার না থাকে, মান্থ থাকতে পারে, বাই মান্থলি হতে পারে, 2 মাসের 3 মাসের হতে পারে, 4 মাসের হতে, এটা বিভিন্ন রকম, 6 মাসের হতে পারে, বছরে হয়তো দুটো ভাগ করলো। তো এখানে এক একটা বছরকে 4 ভাগে ভাগ করছে, তাহলে আমার কাছে যে ডেটা দেওয়া আছে এটা আছে এরকম 12টা ভাগের ডেটা। যার ফলে আমি 12টা ভাগকে এক্স অ্যাক্সিস বরাবর টাইমটাকে ফিক্স করে একটা সিকোয়েন্স পাওয়ার জন্য আমি টি ইকুয়াল টু 1 2 3 4 5 6 এইভাবে 12 পর্যন্ত গেলাম। এবং যখন বলবো যে টি ইকুয়াল টু 10, তার মানে 8 পর্যন্ত 2 বছর চলে গেল, 10 মানে থার্ড ইয়ারের সেকেন্ড কোয়ার্টার। এইভাবে এখানে যে ডেটাটা দেওয়া ছিল, ডেটা প্যাটার্নের দিকে খেয়াল করলে দেখা যায় যে ফার্স্ট কোয়ার্টারে 42, সেকেন্ড কোয়ার্টারে 41, থার্ড কোয়ার্টারে প্রত্যেকটারই হাইয়েস্ট, আবার ফোর্থ কোয়ার্টারে গিয়ে হঠাৎ করে ড্রপ করছে। তার মানে ডাটা প্যাটার্ন থেকে দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর এই সিজনাল একটা ইফেক্ট আছে, এবং সেটা হচ্ছে থার্ড কোয়ার্টারে পিক। কিন্তু আমরা এইটা থেকে আমরা তাহলে একটা ইকুয়েশন ড্র করব। ইকুয়েশনটা ড্র করার জন্য ঠিক আমরা এর আগের চ্যাপ্টারে আমরা যে ফর্মুলা গুলো ইউজ করেছিলাম বি এবং এর মান বের করার ক্ষেত্রে, ওই ফর্মুলাটা ইউজ করে কিভাবে করতে হবে এটা আমরা কালকে দেখেছি। যে টাইম পিরিয়ডটাকে আমি ভেরিয়েবল ধরে নিয়ে, এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে নিয়ে এটাকে লিখলাম, যেহেতু আমার 12টা ডেটা দেওয়া আছে টি ইকুয়াল টু 1 to 12, তার করেসপন্ডিং সেলস ভ্যালুটা এখানে লিখলাম। তাহলে এইটা হবে এক্স, এইটা হবে ওয়াই। এক্স ওয়াই থাকলে আমার এই সূত্রের জন্য যে রিকোয়ারমেন্ট, সেখানে দরকার আছে এক্স স্কোয়ার এবং এক্স ওয়াই। আর এক্স ওয়াই এইগুলো আলাদা আলাদা, তাহলে এক্স এর যোগফলটা আমার দরকার, এই যে সামেশন এক্স আছে, ওয়াই এর যোগফলটা দরকার সামেশন ওয়াই আছে, এক্স ওয়াই এর গুণফল দরকার, এই যে আমি এখানে করলাম এক্স এবং ওয়াই এর গুণফল প্রতিটা লাইনে, এবং এক্স স্কোয়ারটারও যোগফল দরকার, এই যে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারটারও আমার লাগবে। এইভাবে সব কয়টার যোগফল বের করলে এটা হলো সামেশন এক্স, এটা সামেশন ওয়াই, এটা সামেশন এক্স ওয়াই, এটা সামেশন এক্স স্কোয়ার বের হয়ে গেল। তাহলে এগুলো বসিয়ে দিলে, আর এন এর মান হচ্ছে এখানে যে কয়টা ডেটা আছে এটা হলো 12, তাহলে 12। সো এইটা বেড়ে গেল। এর মান বের করতে গেলে ওয়াই এবং এক্স এর এভারেজ গড় বা মিন যেটাই বলি সেইটার দরকার হয়। এখন গড় বের করতে গেলে টোটালকে নাম্বার দিয়ে ভাগ করতে হয়। তাহলে টোটাল হচ্ছে এক্স এর ক্ষেত্রে 78, নাম্বার হচ্ছে 12, তাহলে 78 ডিভাইডেড বাই 12। আর ওয়াই এর ক্ষেত্রে এটা হবে, এখানে হবে 583 ডিভাইডেড বাই 12, এখানে ওয়াই এর জায়গায় আমি বসিয়ে দিছি এই যে 583/12, এইটা বসালে আমার এর মান বেড়ে গেল 42.02। তাহলে ইকুয়েশনটা হবে কি, আমাদের ইকুয়েশনটা হচ্ছে টি ইকুয়াল টু, এটা পেজ নাম্বার 231, টি ইকুয়াল টু এ প্লাস বিটি, এখানে এ প্লাস বিটি। তাহলে এখানে টি ইকুয়াল টু টাইম বোঝাচ্ছে, যেহেতু এক্স এসে, এটা এ আমাদের মূল সূত্রটা ছিল কিন্তু ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স।
যেহেতু এক্স বরাবর এক্স অ্যাক্সিস বরাবর আমি টি কে ধরে নিছি, টাইম কে ধরে নিছি, সেই জন্য এক্স এর জায়গায় হবে টি, আর ওয়াই বরাবর আমি এটা ট্রেন্ড বলতেছি, তাহলে এটা হবে ক্যাপিটাল টি। তাহলে আমার ইকুয়েশনটা হবে ক্যাপিটাল টি ইকুয়াল টু এ প্লাস মানে 42.0 প্লাস 1.01 টি। এইটাই হচ্ছে আমার ইকুয়েশনটাই, যে এখানে আবার দেখানো আছে। এইটা বের করার পরে আমি তাহলে ইকুয়েশনটা যখন পেয়ে গেলাম, আমাকে এখন এই প্রশ্নটাই আমাকে বলছিল যে ফোরকাস্ট দ্য নেক্সট 4 ভ্যালুস। এখানে খেয়াল করেন এই লাইনটা, ফোরকাস্ট দ্য নেক্সট 4 ভ্যালুস। নেক্সট 4 ভ্যালুস মানে এই যে 2, 3, 4 ইয়ার্স দেওয়া আছে, এর পরের বছরটা অর্থাৎ 20x5 ইয়ার। সেই ক্ষেত্রে টি এর মান কত হবে? এটা তো টি ইকুয়াল টু এই পর্যন্ত 12, তাহলে এরপরে ওই বছরের জন্য হবে 13, 14, 15, 16। তাহলে টি এর মান 13 একবার বসাবো ওই ইকুয়েশনে, 14 একবার বসাবো, 15 একবার বসাবো, 16 একবার বসাবো। এই যে টি এর মান 13, 14, 15, 16 বসায় 2005 সালের ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার আমি এইটা পেলাম। এখানে দেখা যাচ্ছে যে আমার যে গিভেন ডেটা ছিল সেখানে থার্ড কোয়ার্টারে সবসময় হাইয়েস্ট ছিল, কিন্তু এখানে কিন্তু ক্রমবর্ধমান, মানে এখানে পিক কিন্তু লাস্টে যায় উঠছে। এটা উঠবেই, কারণ এইটুকু তো সব ইকুয়েশনে সেম। টি এর মান আস্তে আস্তে বড় হয়েছে, অতএব এই ভ্যালুটাও বড় হয়েছে। এটার কারণ হচ্ছে কি, যে এখানে যে সিজনাল কারণে যে ওই মূল ডাটার ভিতরে ওইটা যে জাম্প করেছিল, এখানে সিজনাল ট্রিটমেন্টটা এখনো দেওয়া হয় না। এখানে শুধুমাত্র ট্রেন্ডটা দেখানো হয়েছে, এবং ট্রেন্ডটা হচ্ছে লোয়ার ভ্যালু টু হায়ার ভ্যালু, সেই জন্য এখানে এইভাবে আসছে। এইটুকু তো আশা করি সবার ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার, এটা জাস্ট ফর্মুলা বেসিক। হ্যাঁ, এটা তো শুধু স্যার ফর্মুলাটা ছিল স্যার। আচ্ছা, এরপরে আমরা এই যে আরেকটা এক্সাম্পল আছে, এটা হচ্ছে টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 1 অফ দিস চ্যাপ্টার। এখানে আমরা ঠিক ওই অঙ্ক ওইভাবেই করেছি, তবে এখানে যেটা আছে সেটা হচ্ছে দি এক্সাম্পলস ইন দিস চ্যাপ্টার অল রিলেটস টু দ্য ফলোইং টেবলস। এত এখন এখানে কি বলছে, লুক এট দ্য ডেটা। এটা আপনাদের বইয়ের পেজ নাম্বার 232 তে আছে। লুক এট দ্য ডেটা, হোয়াট সর্ট অফ ট্রেন্ড এন্ড সিজনাল প্যাটার্ন ডু ইউ এক্সপেক্ট। তার মানে এখানে কিন্তু দুটো জিনিস চাইছে, একটা হলো ট্রেন্ড আর একটা হলো সিজনাল প্যাটার্ন। সিজনাল প্যাটার্নটা আমার মনে হয় পরে আসবে। আচ্ছা, অঙ্কটা আমরা দেখি, তারপরে কথা বলা যাবে। সিজনাল প্যাটার্ন ডু ইউ এক্সপেক্ট টু ইমার্জ ফ্রম দি অ্যানালাইসিস অফ দিস ডেটা। এখানে যে ডেটাটা আছে আপনার এখানে বলছে যে ট্রেন্ডটা আর সিজনাল প্যাটার্নটা আসলে কি রকম। দেখেন, এটা হলো Q1 ফার্স্ট কোয়ার্টার, Q2 second quarter, third quarter, fourth quarter of the year 2003. Then for 2004, it is first, second, third, fourth, 2005, 2006. So there are 16 values for 16 quarters of 4 years. তাহলে ফার্স্ট কোয়ার্টারে আমরা যদি দেখি, দেখেন 24, 36 বেশি 38, 47, মানে ক্রমান্বয়ে বেড়ে গেছে। তারপরে 31, 42, 43, 55, দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ক্রমবর্ধমান। 40, 48, 54, 69 বা 54, 57, 60। তার মানে ফোর্থ কোয়ার্টারেই হচ্ছে হাইয়েস্ট ভ্যালু পাওয়া গেছে। আবার আরেকটা বিষয় দেখেন, প্রথম বছরের লাস্ট যে হাইয়েস্ট ভ্যালু, যেই বছরটা চেঞ্জ হয়ে আমি দ্বিতীয় বছরে গেলাম, আবার দেখেন এটা কিন্তু কমে গেল। তার মানে বছরের শেষের দিকে আস্তে আস্তে এই সেলসটা বাড়তে থাকে এবং পিকে থাকে হচ্ছে ডিসেম্বর মাসে বা ওই টাইমে শেষের দিকে। যখনই নতুন বছর আসলো আবার কমে গেল। তার মানে এইটাই হচ্ছে যে ট্রেন্ডটা হচ্ছে মানে গ্রাজুয়ালি ইনক্রিজিং ট্রেন্ড ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার টু দ্য এন্ড। আর সিজনাল প্যাটার্নটা কি, দ্য লাস্ট কোয়ার্টার ম্যাক্সিমাইজেস দ্য সেলস। সো সিজনাল ভেরিয়েশন যদি থাকে তাহলে আস্তে আস্তে দেখা যাচ্ছে সিজন চেঞ্জের সাথে সাথে আমার এই সেলসও বেড়ে যাচ্ছে। আর প্লট দ্য টাইম সিরিজ অফ দি সেলস ফিগার্স, ডাজ দ্য ফিগার সাপোর্ট ইউর প্রিভিয়াস এক্সপেকটেশন রিগার্ডিং দ্য ট্রেন্ড এন্ড সিজনালিটি। এখন এইটার আপনারা একটু সলিউশনে যান বইতে শেষের দিকে, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1, এটা কত নাম্বার পেজে আছে দেখেন। এখানে গ্রাফটা কিন্তু ওরা আঁকে নাই, ঠিক আছে? আমার যা মনে হচ্ছে, হ্যাঁ, ওরা বইতেও কিন্তু ওই যারা গেছে হচ্ছে গ্রাফি ইকুয়েশন মেথডেই মনে হচ্ছে।
আচ্ছা, না কেউ সমস্যা নেই, গ্রাফ আকার প্যাটার্নটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট ইয়ার ওই টি এর মান এটার ক্ষেত্রে 1 2 3 4, তারপরে 5 6 7 8 9 10 এইভাবে আপ টু 16। ওই যে এর আগের অঙ্কটা যে আমরা করলাম ওইটাই যেরকম ছিল টি এর মান এই যে এইরকম 1 2 3 4 12, এই অঙ্কটাই আসবে টি এর মান 1 to 16 এবং এক্স অ্যাক্সিস বরাবর আপনাদের বইতে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা হচ্ছে পেজ নাম্বার 231 এ যে গ্রাফটা দেওয়া আছে ওখানেই দেখেন এর আগের অঙ্কটার এক্সাম্পলে টি হচ্ছে নিচে এক্স অ্যাক্সিস বরাবর হবে 0 থেকে 12 পর্যন্ত আছে, এই অঙ্কের ক্ষেত্রে হবে এটা 0 to 16। আর ক্যাপিটাল টি ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা হবে এটা হচ্ছে ইন 1000 ইউনিটস প্রবলেমে দেওয়া আছে। এটা শুরু কত থেকে দেখেন তো, সবচেয়ে ছোট হচ্ছে 24.8 আর সবচেয়ে বড় হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে 69। তার মানে আমরা এখানে 20 থেকে বা 0 থেকে আমরা 70 বা 80 পর্যন্ত যেতে পারি। আপনি মনে করেন যে 0 থেকে 10 এইভাবেই গেলাম, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 40, 50, 60, 70, 70 পর্যন্ত যাই আমি থেমে যেতে পারি। 70 এর চেয়ে বড় ফিগার এখানে নাই। তারপরে আমি প্রতিটা পয়েন্ট বসাবো, যেমন টি এর মান যখন 1, এক্স এর মান যখন 1, তখন ওয়াই এর মান 24.8। ঠিক ওই পয়েন্টটা ফিক্স করবো এরকম ভাবে 16টা পয়েন্ট আমি গ্রাফ পেপারে বসাবো। বসানোর পরে দেখা যাবে যে একটা স্ট্রেট লাইনের মতো সুন্দর চলে আসছে। এইটাই হচ্ছে আমার গ্রাফ এবং ওই গ্রাফটা দেখেই কিন্তু আমি বলতে পারবো ট্রেন্ডটা কি। এইটাই যে প্লট করতে বলছে এইটা এখানে, এটা বইতেও কিন্তু করে দেওয়া নেই, আপনারা এটা করবেন। আমি আসলে এগুলো আগে ওই ইসে আপনাদের হোয়াইট বোর্ডে ক্লাসে দেখিয়ে দিতাম, এখন তো সে সুযোগ নাই, আমি এর পরে এগুলো ডেভেলপ করতে হবে। স্যার আমরা ভার্টিক্যালি সাজা নিতে পারবো স্যার এই আগের উদাহরণের মতো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন, নো প্রবলেম। এবং আমার মনে হয় ভার্টিক্যালি যাওয়াটাই আপনাদের জন্য সুবিধা হবে। জি স্যার, প্রিভিয়াস না তাহলে ভিডিও সাজাই নিলে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ ওইটাই ভালো হবে আপনাদের জন্য। এবং কারণ হরাইজন্টালি সাজাইলে করা যাবে কিন্তু দেখা যাবে যে এর পরে টি ইকুয়াল টু 1 2 3 4 আবার এইটার পরে 5 6 7 8 এইভাবে লেখা লাগছে, ওইভাবেও হবে, তবে আমরা ভার্টিক্যালি আগের অঙ্কের মতো করলেই হবে। ডাজ দ্য গ্রাফ সাপোর্ট ইউর প্রিভিয়াস এক্সপেকটেশন? আচ্ছা, আমাদের গ্রাফিক্যাল গ্রাফ এটা হয়ে গেল। এখন আমরা বি নাম্বার রিকোয়ারমেন্টটাকে আমরা একটু দেখি। নাম্বারিং 2003 Q1 as t equal to 1, এই যে এটা যেটা আমরা আগেরটাই বসলাম, থ্রু 2006 Q4 t equal to 16, যেটা আমরা বললাম ক্যালকুলেট দ্য ইকুয়েশন অফ দ্য ট্রেন্ড এজ এ লিনিয়ার রিগ্রেশন লাইন, যেটা এই যে আগের অঙ্কের মতোই আমরা এই যে এখানে যেরকম বি এবং এ এর মান বের করলাম এই ক্যালকুলেশনটা করে, এই ক্ষেত্রেও ঠিক তাই করতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে আমরা দেখি এখানে এইটাও সম্পূর্ণ আপনাদেরকে কিন্তু করে দেওয়া নেই, যেটা আপনারা বললেন যে আমরা ভার্টিক্যালি সাজায় এটা করব, হ্যাঁ সেইভাবে করবেন। কিন্তু এখানে যেমন আমরা প্রথমটার উত্তরটা একটু দেখি যে আমরা যেটা বললাম সেটার সাথে মিল আছে কিনা। For every quarter, each year shows an increase in sales, so an increasing trend is expected. Also, there is a regular seasonal pattern with a steady increase in sales from Q1 to Q4. মানে seasonal pattern হচ্ছে Q1 থেকে 4 পর্যন্ত এটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। আর এই জায়গাটায় এসে আপনারা যে ক্যালকুলেশনটা করবেন, যেমন টি এর ভ্যালু হবে 1 থেকে 16 পর্যন্ত, যোগ করে এই যে এন এর মান সেই জন্য 16, আর 1 থেকে 16 পর্যন্ত যোগ করলে হবে 136 সামেশন এক্স। এই যে এইটার মতো এখানে 12 পর্যন্ত আছে, তো আপনারা এটা 16 পর্যন্ত লিখবেন, লিখে যোগ করবেন, যোগ করলে এটা বেরোবে 136। তারপরে ওয়াই হবে কোনটা? ওয়াই হবে হচ্ছে যে এই যে ভ্যালুগুলো, প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এটা, তারপরে এটা, নিচে নিচেই আপ টু এত পর্যন্ত যাবেন, ওইগুলো সব যোগ করলে পাবেন হচ্ছে 772.8। তারপরে প্রতিটা এক্স ভ্যালুর সাথে প্রতিটা ওয়াই ভ্যালু গুণ করে এক্স ওয়াই কলামে লিখবেন, লেখার পরে যোগ করে পাবেন 7359। একইভাবে এক্স স্কোয়ার মানে এক্স এর মান যেহেতু 1 to 16, প্রথমটা হবে 1, দ্বিতীয়টা 4, তৃতীয়টা 9, চতুর্থটা 16, তারপর 25, এইভাবে লিখে একেবারে শেষে হচ্ছে 16 স্কোয়ার 256 মনে হবে, ওইটা যোগ করলে পরে সেটা বেরোবে 1496। আশা করি সমস্যা হবে না আপনাদের। তাহলে
এইটা বের করার পরে ওই যে আপনাদের যে পরিচিত ফর্মুলায় বসিয়ে দিলে বি এর মান আসবে 2.3244, এর মান আসবে সামেশন ওয়াই বার মাইনাস বি ইন্টু এক্স বার। ওয়াই বার মানে হচ্ছে সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন। সামেশন ওয়াই এখানে কত, এই যে এইটা 772.8 ডিভাইডেড বাই 16 মাইনাস এই যে বি এর মান 2. এই যে এখানে যেটা বের করলাম এটা এখানে গেল সামেশন এক্স বাই 16, সামেশন এক্স এইটা n এর মান 16 করলে হবে 28.54। তাহলে দি ট্রেন্ড ইকুয়েশন ইজ দাস দিস। ঠিক আছে, এই টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1 এই পর্যন্তই শেষ, কিন্তু টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 2 অলসো লিঙ্ক টু দিস প্রবলেম। আপনার টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 2টা একটু পড়েন। ইউজ দ্য রিগ্রেশন ইকুয়েশন t ইকুয়াল টু দিস, যেটা আমরা বের করেছি ওইটার সাথে এটা মিলে গেছে। Calculate the test your understanding 1 to forecast the trend in sales of the next four quarters for 2007. তার মানে 2006 এ ছিল আমার এই পর্যন্ত ডেটা, এখন 2007 এর 4 কোয়ার্টার বের করতে বলছে। 2007 এর 4 কোয়ার্টার মানে টি এর ভ্যালু কত হবে? এই পর্যন্ত তো 16 ছিল, পরের বছর এটা হবে 17, 18, 19, 20। তাহলে টি এর ভ্যালু হবে ওইটার ক্ষেত্রে 17 থেকে 20 পর্যন্ত। এই যে এখানে দেখেন এইটা আছে 2 নম্বরেরটা। ইউজ দ্য রিগ্রেশন ইকুয়েশন t ইকুয়াল টু 28.54 প্লাস 2.3244 t ক্যালকুলেট ইন দ্য অ্যাবাভ এক্সাম্পল। এটা ওই যে আপনাদের টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 2 ওইটাকেই একটু এদিক ওদিক করে লেখা হয়েছে। টু ফোরকাস্ট দ্য ট্রেন্ড ইন সেলস ফর দ্য 4 কোয়ার্টার্স অফ 2007। তাহলে 2007 যেটা এটা টি এর ভ্যালু হচ্ছে 17 থেকে 20 হবে। তাহলে এই ইকুয়েশনের ভিতরে টি এর মানে একবার 17, 18, 19, 20 এইভাবে বসানোর পরে এই ফিগারগুলো পেয়ে গেলেন। ক্লিয়ার? জি স্যার। কারোর বুঝতে সমস্যা হলে প্রশ্ন করবেন। তাহলে এইটা হচ্ছে আমাদের ট্রেন্ড, ওই ফোরকাস্টিং এর ক্ষেত্রে যে ট্রেন্ড কম্পোনেন্টটা আছে সেইটা বের করার পদ্ধতি। এবং একটা জিনিস আবার রিপিট করি যে ওইটা হচ্ছে আগের চ্যাপ্টারের যে রিগ্রেশন ইকুয়েশন করেছিলেন একদম সেম করে তারপরে ফোরকাস্ট করতে হবে, অর্থাৎ নেক্সট যে টাইমের আপনাদের তথ্য বের করতে বলবে ওই করেসপন্ডিং টাইমটা আইডেন্টিফাই করে সেইটা ইকুয়েশনে বসিয়ে দিলে সেইটা চলে আসবে। ওইটাই হচ্ছে আমাদের ট্রেন্ডটা পেয়ে গেলাম। এবং এইটা যেহেতু টাইমের সাথে সম্পর্কিত, এটা টাইম সিরিজ আর কি। এখানে এই পর্যন্ত গেল। এখন আমরা যাব হচ্ছে সিজনাল কম্পোনেন্টের ক্ষেত্রে। এইটা কিন্তু একটু কেয়ারফুলি খেয়াল করবেন। একটু দেখেন এই পেজ নাম্বার 332 থেকে এটা শুরু হলো। এটা আর্টিকেল 4 থেকে স্ট্যান্জা 4। The seasonal component is so different in the two models. We now have to make a choice. এখন প্রথম অঙ্কটাই দেখলাম যে থার্ড কোয়ার্টারে যায় হাইয়েস্টটা পাওয়া যায়। এখানে কিন্তু সিজনাল কম্পোনেন্টেরটা অতটা ভিজিবল না। এটা হচ্ছে যে ট্রেন্ডটা যদি বলি যে কম থেকে বেশি তাহলেও যেমন এইটা বোঝা যাবে, কিন্তু এটা কিন্তু আরেকটু হিডেন অবস্থায় আছে সিজনাল ইফেক্টটা। পরে যান 233 পেজে, আমরা একটু পরের পৃষ্ঠায় যাই। এই যে এই পৃষ্ঠাটার এখন হচ্ছে এই যে সিজনাল কম্পোনেন্টটা এই যে এখান থেকে শুরু হলো। অ্যাকচুয়ালি উপরের দুটো আমাদের আলাপ হয়ে গেছে আগেই। এই জায়গা থেকে এই জায়গা থেকে আপনারা একটু খেয়াল করেন যে তার আগে একটু দেখেন আপনারা ওই যে ইসের যে উপরের যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের বিষয়ে 233 পেজের একদম উপরে আলাপ করা আছে। বলছে কি, দি মাল্টিপ্লিকেটিভ মডেল ইজ ইউজুয়ালি কনসিডার্ড দ্য বেটার।
খেয়াল করেন অ্যাডিটিভ মডেল এবং মাল্টিপ্লিকেটিভ মডেল যেটা আমরা এর আগে দেখে আসছি, ওই দুটোর ক্ষেত্রে বলছে যে মাল্টিপ্লিকেটিভ মডেল ইজ ইউজুয়ালি কনসিডার্ড বেটার, কারণ because it ensures that seasonal variations are assumed to be a constant proportion of the cells. It is adopted more frequently. Additive model, in contrast, assume that the seasonal variation are a constant amount. কারণ হচ্ছে যে এখানে পার্সেন্টেজ অ্যাপ্লাই করা হয়, তো আপনাদের অ্যাডিটিভ মডেলে তো যেহেতু গোটা সংখ্যাটাই যোগ করা হয়, সেই জন্য ওখানে কিন্তু ওই গোটা সংখ্যা ছাড়া, যার ফলে ওখানে চেঞ্জটা ঠিক মতো এখানে আসে না। এটা ভেরিয়েশনটা হয় হচ্ছে কনস্ট্যান্ট অ্যামাউন্টের মাধ্যমে, and thus would constitute a diminishing part of the increasing cell strength. এখন এই দুটো একটু খেয়াল রাখবেন যে এখানে একটু প্রশ্ন করতে পারে যে কোন মডেলটা বেশি গ্রহণযোগ্য বা হুইচ ওয়ান ইজ বেটার টু ইউ, তখন এই আলাপটা একটু করে এখান থেকে একটু লিখে দিতে হবে। এখন এই যে থার্ড প্যারাতে বইতে যেটা আছে, যেটা এখানে নাই, because there is generally no reason to believe that seasonality does become a less important factor, the multiplicative model is adopted more frequently as demonstrated here. কারণ সিজনাল কম্পোনেন্টের কে হালকা করে দেখার কোনো সুযোগ নেই, এটার কিন্তু একটা বিরাট ইফেক্ট আছে। এবং যেমন আমরা যদি বর্ষাকালে যে যেটা বললাম আমব্রেলার কথা, ওইটা যদি ধরেন তাহলে এই চিন্তা করে আমরা বুঝতে পারি যে না, সিজনাল কম্পোনেন্টটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট। তা এইটার জন্যই আমাদের যে এরিথমেটিকটা দেশে 233 নম্বর পৃষ্ঠার চতুর্থ প্যারা থেকে যেটা লেখা আছে দেখেন, the arithmetic involved in computing seasonal components is somewhat, এটা কি লেখা আছে আমার বইতে বোঝা যাচ্ছে না, but essentially simple। আর আমার এই শীটে লেখা আছে দেখেন, assuming a very simple model in which there are no cyclical or residual variation। আমাদের যে আরো দুটো কম্পোনেন্ট আছে, সাইক্লিক্যাল এবং রেসিডুয়াল ভেরিয়েশন, ওই দুটোর কোনো ইফেক্ট এখানে নাই, শুধুমাত্র সিজনাল কম্পোনেন্টের ক্যালকুলেশনটা ধরা আছে। এখানে তিনটে টার্ম ব্যবহার করা হয়েছে, ওয়াই, ই এবং এস। এখন এইটা কি একটু দেখবে, এবং এটা দেখেন বইতেও ওই পিকটার মাঝামাঝি আছে এক্সাম্পলের উপর, যে দি সিজনাল কম্পোনেন্ট বলা হচ্ছে এস কে, এস দিয়ে সিজন বোঝাচ্ছে, ইজ দেয়ারফর ফাউন্ড as the ratio of the actual value of the trend. For forecasting purposes, the same degree of seasonality is assumed to continue into the future. এখানে y equal to t into s, t হচ্ছে এখানে, তাহলে s equal to y by t। তাহলে এখানে বলছে found that the ratio of the actual values to the trend, আপনি ট্রেন্ড যেটা দেওয়া আছে আর প্রবলেমে যে অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে, এই অ্যাকচুয়াল ভ্যালু বাই ট্রেন্ড, এই দুটোর অনুপাত হচ্ছে এস। এইটা বলতে কি বোঝাই সেটা আমি একটু দেখি। যেমন আমরা যদি এর পরের অঙ্কটাই যাই, স্যার একটা প্রশ্ন আছে, সরাসরি এক্সাম্পলে চলে যায়। পরে এই এক্সাম্পলটা দেখেন, ওই উপরেরটা নিয়েই কিন্তু এইটার দেওয়া আছে। দি ফার্স্ট টেডিয়াস স্টেপ ইজ ক্যালকুলেট দ্য সিজনাল কম্পোনেন্ট ফ্রম দ্য সেলস ডাটা অফ ট্রেন্ড অফ ইলাস্ট্রেশন 1। আমরা আগে যেটা করে আসছি সেইটার কিভাবে সিজনাল কম্পোনেন্টটা হিসাব করা হবে সেইটা দেখেন, এই যে এখানে আছে ইলাস্ট্রেশন 1। ইলাস্ট্রেশন 1 আমরা এই যে যেটা দেখলাম যে 4 বছরের মোট 16টা কোয়ার্টারের ডেটা দেওয়া আছে, কিন্তু এইটার আমরা যে ইকুয়েশনটা বের করি একটু খেয়াল করেন, আমাদের এইটার সমাধানটা কি করেছি
যে আমাদের ইকুয়েশনটা কি ছিল, এটা কই গেল, উপরে যাই, এই যে এইটা এখানে ইকুয়েশনটা, এটা কোন ইকুয়েশন, এর আগেরটা ইলাস্ট্রেশন 1 না? জি স্যার, ইলাস্ট্রেশন 1 স্যার, এখানে প্রথমটা স্যার। আচ্ছা দেখি 42 কোনটাতে আছে, এইটা 28, এই যে এইটা, এই যে 42 প্লাস 0.1 এইটা, তাই না? তা এখানে আমাদের 12টা কোয়ার্টার দেওয়া ছিল। হ্যাঁ, 12টা কোয়ার্টার দেওয়া ছিল, কিন্তু আপনাদের এখানে আমি যে অঙ্কটা নিয়ে আসছি এইটা মনে হয় একটু দেখেন, এইটা আছে 42 41, এটা কোন অঙ্কটা, এটা অন্য একটা অঙ্ক মনে হয় এক্সাম্পলে দেওয়া হয়েছে। আপনাদের বইয়ের এক্সাম্পলটা একটু দেখেন, তারপরে আমি এইটাতে যাচ্ছি, শিটে একটু পরে যাচ্ছি, মানে আমার স্লাইডে একটু পরে যাচ্ছি। বইয়ের অঙ্কটা একটু দেখেন, আমি বলে যাচ্ছি, এটা একটু বুঝে নেন। এখানে ইকুয়েশনটা ছিল হচ্ছে 42 প্লাস 1.01t। এই ইকুয়েশনটা আমরা পেলাম কোথায়? এটা পেলাম ইলাস্ট্রেশন 1 এ, যেটা 12 কোয়ার্টারের তথ্য দেওয়া ছিল। এটা কি আপনারা পেয়েছেন? পেজ নাম্বার 230। জি স্যার, পেয়েছি। পেজ নাম্বার 230 তে যে 12টা কোয়ার্টারের দেওয়া ছিল, এই যে 42 41 52, এই অঙ্কটাই কিন্তু এখানে লেখা, তবে একটু অন্যভাবে সাজানো আছে। আপনি একটু দেখেন, এখানে যে এক্সাম্পলটা আমার স্লাইডে আছে এটা কিন্তু ওই অঙ্কটাই, শুধুমাত্র ওখানে সম্পূর্ণ ভার্টিক্যালি আছে, এখানে হরাইজন্টালি সাজানো। খেয়াল করছেন? আপনাদের 230 নাম্বার পেজে যে ইলাস্ট্রেশন 1 আছে সেইটার এইটা কিন্তু সেম। ওখানে ভার্টিক্যালি বলা ছিল যে 2000 x2 চারটে কোয়ার্টারে ছিল কত, 42 41 52, এটাকে হরাইজন্টালি লেখা হয়েছে। জি স্যার, হুবহু একই স্যার, জি ওই স্যার, ভার্টিক্যাল আর same। হরাইজন্টাল। হ্যাঁ, এবং 2000 x3 যেটা, এটা হরাইজন্টালি লেখা হয়েছে, তারপরের বছর হরাইজন্টাল লেখা হয়েছে। তার মানে আমরা স্লাইডে যেটা দেখাচ্ছি সেটা আসলে বইয়ের ইলাস্ট্রেশন 1টাই আছে, যেটা আপনাদের বইতে 233 পেজে যে সলিউশনটা দেওয়া আছে সেইটাই। তা সেইটাই এখানে একটু মানে আমি ওই ইসের কাজের সুবিধার্থে এটাকে হরাইজন্টালি সাজালাম। এবং আমার মনে হয় পরীক্ষায় থাকলে এরকম হরাইজন্টালি থাকবে, কারণ পরীক্ষায় যে অত লম্বা করে নিচের দিকে দিয়ে এত জায়গা নষ্ট করবে না ওই কাগজের। ক্লিয়ার? এখন ওই অঙ্কটা সলিউশন করে আমরা ইকুয়েশন পেয়েছিলাম এইটা, ওখান থেকে ট্রেন্ড ইকুয়াল টু 42.0 প্লাস 1.01 স্মল টি। এইটাকে বলা হচ্ছে, এখানে টি এর মান বসিয়ে যে ফিগার গুলো পাবো সেইগুলোকে বলা হবে ট্রেন্ড ডাটা। আর এই যে আমাকে যেগুলো দেওয়া আছে এগুলো হলো অ্যাকচুয়াল ডাটা। এইটা হচ্ছে ওই যে এস ইকুয়াল টু ওয়াই বাই টি, ওয়াই হচ্ছে অ্যাকচুয়াল ডাটা আর টি হচ্ছে ট্রেন্ড ডাটা। তাহলে এই যেটা আমাকে দেওয়া আছে এটা হলো ওয়াই এর মান, অ্যাকচুয়াল ডাটা। আর যেটা আমি ওই যেমন এই যে 42, এখানে টি এর মান 1 না? তা 42 যদি টি এর মান 1 হয়, আপনি এখানে টি এর মান 1 বসান তো কত হয়? 42 প্লাস টি এর মান 1 বসাইলে 1.01, 43.01, এই যে এটা বেরোলো। ঠিক আছে, বোঝা যায়? আবার এই যে 41, এখানে টি এর মান 2, ইকুয়েশনে টি এর মান 2 বসান তো দেখেন কত হয়, এই যে এটা হয়। ইকুয়েশনে 3 বসান এইটা হয়, 4 বসান এইটা হয়, 5 বসাইলে এইটা হয়, 6 বসাইলে এইটা, 7 এইটাতে, 8 এইটাতে, এইভাবে 12 পর্যন্ত গেলে এই যে 54.12 পাই। দেখেন অ্যাকচুয়াল ডাটা আছে লাস্টেরটা 46, আমি ইকুয়েশন থেকে ট্রেন্ড ডাটা পাইলাম 54.1, বিরাট একটা ডিফারেন্স হয়ে গেছে, তাই না? তাহলে আমার এই
যে এইটা কেন হচ্ছে, এখন আমি সিজনাল ইফেক্ট দেওয়ার জন্য এই দুটো ফিগার আমার দরকার হবে। একটা হলো অ্যাকচুয়াল ডেটা, যেটা আমাকে কোশ্চেনে দিয়ে দিছে, ওই ডেটার ভিত্তিতে আমি ইকুয়েশনটা বের করব টি এর, করে আবার টি এর মান 1 থেকে যে পর্যন্ত দেওয়া আছে আমার এখানে প্রবলেমে 12 পর্যন্ত 1 2 3 4 বসিয়ে আমার ওই ইকুয়েশন অনুযায়ী ওই ডেটাগুলো কি পাওয়া যায় আমি সেইটা বের করব। এ পর্যন্ত তো ক্লিয়ার? স্যার ক্লিয়ার না স্যার, আসলে স্যার টি মানে 1 2 বসলাম, আর ওয়াই তো স্যার যেহেতু অ্যাকচুয়াল ডাটা, তাহলে ওয়াই যদি অ্যাকচুয়াল ডাটা দিয়ে হয় স্যার, সেক্ষেত্রে তাহলে একটু এলোমেলো লাগতেছে স্যার। এইটা হলো অ্যাকচুয়াল ডেটা, তাই না? এর করেসপন্ডিং ইকুয়েশন ডেটা বের করলাম। জি স্যার। এইটুকু বোঝা গেছে কিনা যে কিভাবে বের করব? ইকুয়েশন ডাটা মানে তো স্যার টি এর মান জাস্ট 1 2 3 এভাবে বসিয়ে স্যার এগুলো বের করলাম। করে ওই স্যার। টেবিলটাই এই নতুন ফিগার দিয়ে সাজালাম, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখন এইটা সাজানোর কারণটা কি? এই যে রেশিওটা যেটা বইতে আমাকে বলছে যে সিজনাল কম্পোনেন্ট ইকুয়াল টু কি, ওয়াই বাই টি। ওয়াই বাই টি। জি স্যার। ওয়াই কোনটা? এই যে 42। হ্যাঁ জি স্যার, এই অ্যাকচুয়াল ডাটা। টি কোনটা? 43 বাই হ্যাঁ, 43.01। যেটা পেলাম স্যার এটা। এখানে বসান 42 ডিভাইডেড বাই 43.01 সমান এই যে এইটা হয়। জি স্যার, বুঝতে পারছি স্যার। প্রথমে স্যার ওই ফর্মুলা দিয়ে আগে স্যার এই যে এই ডাটাগুলো বের করে নিলাম, তারপরে স্যার আবার এই সূত্র দিয়ে আবার বের করতে হবে। এবং এইটা দশমিকের পরে সাধারণত 4 ঘর রাখবেন, কারণ 5 ঘর রাখলেও বেশি হয়ে যাবে, আবার কমাইলে পরে ওই রাউন্ডিং এ পরে যায় সমস্যা হবে। ঠিক আছে? জি স্যার। আপনাদের বইতে যেহেতু 4 ঘরের প্র্যাকটিসটা আছে, আপনারা 4 ঘর রেখে দিন। তাহলে এইটুকু বোঝা যাচ্ছে তো? তাহলে এইটা পেলাম কিভাবে, এই ফিগারটা? ওইটা ওয়াই বাই টি। হ্যাঁ, তার মানে এইটা হলো হচ্ছে ওই যে অ্যাকচুয়াল ডাটা বাই ট্রেন্ড ডাটা। এই কোয়ার্টারের, এই সেকেন্ড কোয়ার্টারের 2002 সালের অ্যাকচুয়াল ডাটা ছিল 41, ট্রেন্ড ডাটা 44.02। তাহলে 41 ডিভাইডেড বাই 44.02 ইকুয়াল টু 0.9314। এই সবাই বুঝতেছেন কিনা? দুই একজন রেসপন্স করেন। এইভাবে আমার 12টা রেশিও বের করতে হবে। আপনি এই যে লাস্টেরটা দেন 46 ডিভাইডেড বাই 54.12, এই যে এইটা। আবার যান এই যে 60 এখানে যান, এখানে টি ইকুয়াল টু 11, তাই না? 60 এর ক্ষেত্রে তাহলে টি ইকুয়াল টু 11 বসাইলে করেসপন্ডিং হচ্ছে 53.1। তাহলে 60 ডিভাইডেড বাই 53.1, এখানে আবার একের চেয়ে বড় হয়ে গেছে 1.1297। কারণ থার্ড কোয়ার্টারে তো আমরা ওই অঙ্কটার ক্ষেত্রে দেখলাম যে থার্ড কোয়ার্টারে আসলে সেলসটা পিক হয়, ম্যাক্সিমাম হয়। এই জন্য যেখানে ম্যাক্সিমাম সেখানে 1 এর চেয়ে বড় হয়ে গেছে। বোঝা যায় কিনা? জি স্যার। আমি একটু এখানে ধীরে রাখি, সব কিন্তু এখানে এসে গোলমাল করে। তাহলে প্রথম কথা হলো যে ইকুয়েশনটা ব্যবহার করে টি এর মান 1 2 3 4 এইভাবে বসায় আমার ওই ট্রেন্ড ডেটা গুলো বের করবো। তারপরে অ্যাকচুয়াল ডেটা করেসপন্ডিং ট্রেন্ড ডেটা দিয়ে ভাগ করে এই পুরা টেবিলের রেশিওটা বের করবো। করার পরে এই যে 3 বছরের 3টে রেশিও পাইলাম প্রত্যেক কোয়ার্টারের, এইটা যোগ করব, প্রত্যেকটা যোগ করব। এই যোগ করে যেহেতু ডেটা আছে 3টা, তাহলে এই যোগফলকে 3 দিয়ে ভাগ দিয়ে আমি এভারেজটা বের। স্যার আমার কি এভারেজ বের করা দরকার আছে? বোঝা যায়? এভারেজটা কি বের করা দরকার আছে? হ্যাঁ, এভারেজ বের করা স্যার প্রয়োজনটা কি স্যার? এভারেজ কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। স্যার এভারেজ কেন বের করব স্যার? হ্যাঁ, এভারেজটা বের করলাম। এখন এভারেজ দিয়ে কি করব সেটা হচ্ছে এরপরে। যদি দেখা যায় যে এই যে 4টে এভারেজ বেরোলো বা 4টে মিন বেরোলো, এই 4টে যোগ করলে ঠিক 4 হয়, তাহলে অঙ্ক ওই পর্যন্তই শেষ। তার মানে এই যে এই ফিগার আর এই ফিগার মানে অ্যাকচুয়াল এই যে আমার যে ওই যে 4 বছরের যে পরের 4 কোয়ার্টারের যে ডেটা বের করতে বলেছিল, ওখানে আমরা কি দেখেছিলাম? আমি আবার তো ব্যাকে যাওয়ার প্রয়োজন হচ্ছে। এটা কোনটা ছিল? ওই যে আমি বললাম না এই যে এই স্লাইডটা, এখানে যে 4টে, এটা কিন্তু থার্ড কোয়ার্টারে পিক হয় নাই, তাই না? এইটা কভার করে যাবে হচ্ছে
এই যে 4 হয় নাই, এখানে কিন্তু 4 হয় নাই, এই 4টে যদি আমি যোগ করি, এই যে প্রথম এভারেজ 0.9836, সেকেন্ড এভারেজ 0.9697, থার্ড এভারেজ 1.1759 and the last average 0.8719, sum up করলে দাঁড়ায় 4.0011। এইটাকে আমাকে, এইটা আছে 4.0011, মানে 4 এর চেয়ে একটু বেশি আছে। কতটুকু বেশি আছে? 0.0011, তাই না? তাহলে 4টে ফিগারের জন্য যদি 0.0011 হয়, তাহলে একটা ফিগারের জন্য কত হবে? এই 0.001 কে 4 দিয়ে ভাগ করতে হবে। এই দেখেন, টু রিডিউস দিস টু 4, মানে আমি এটাকে যদি 4 বানাইতে চাই, তাহলে 0.0011 এলিমিনেট করতে হবে, বাদ দিতে হবে। উই উইল হ্যাভ টু সাবট্রাক্ট ফ্রম ইচ ওয়ান। কত সাবট্রাক্ট করব? আমার দরকার হচ্ছে 4, আছে 4.0011, তাহলে বেশি আছে যেটা, এটা বিয়োগফল করবে। প্রত্যেকের জন্য যেহেতু 4টে ফিগার 4 দিয়ে ভাগ করব, মোটামুটি রাউন্ডিং করছি 0.0003। বুঝা যায়? স্যার এটা আরেকটু ক্লিয়ার করুন স্যার। আমাদের ওই যে 4টে মিন যে আছে, 4টে গড়, তাই না? ওই 4টে গড় আমরা যোগ করলাম, যোগ করে যদি 4 হতো তাহলে সবচেয়ে ভালো হতো, তার মানে বোঝা যেত যে না, সিজনাল ইফেক্টটা হয়ে গেছে। কিন্তু যোগ করে কিন্তু 4 হচ্ছে না, 4 এর চেয়ে সামান্য বেশি হচ্ছে। কত বেশি হচ্ছে? সেটা হচ্ছে এই যে যোগফল 4.0011 মাইনাস 4 ইকুয়াল টু 0.0011। কয়টা ফিগার যোগ করে 4.0011 পেয়েছিলাম? 4টে ফিগার যোগ করে। সেই জন্য গড় ডেভিয়েশন হচ্ছে, 0.0011 ডিভাইডেড বাই 4, রাউন্ডিং করে ভাগ করলে 0.0003, মানে 12 হয় আর কি। ওই যে 3 মানে কি 4 দিয়ে গুণ করলে 12 হয়, যে 11 আছে তো রাউন্ডিং করে ওই 0.0003 হলো। ঠিক আছে? জি স্যার। 0.0003 এই পর্যন্ত বুঝলে পরের স্টেপটা বলবো তারপরে। তাহলে এই যে 0.0033, এটা তো আসলে বেশি হয়েছে, কারণ হওয়ার কথা ছিল হচ্ছে 4, হয়ে গেছে 4.0011, তাহলে বেশি হয়েছে না? প্রত্যেকটার থেকে এই 0.0033 বিয়োগ করতে হবে। এখন এইটা থেকে 0.0033 বিয়োগ করলে কত হয়? 0.9833 হয় না? ওই 6.3 হবে স্যার। এইটা কত হয়? 7, ওই 7.4 হবে। 0.9694, তারপরেরটা 1.56, তারপরেরটা 0.8713। এই দেখেন, এই যে 8713, এই যে এই 4টে হয়, তাই না? অথবা যদি আমি যদি 2 ঘরে রাউন্ডিং করি, তাহলে কত হয়? 0.98, 0.97, 1.18, 0.87, এই দেখেন এই 4টা, তাই না? এখন এই 4টা তো আমি বের করলাম, এইটা কি মিন করে? এইটা মিন করে যে দেখেন এই 4টে যোগ করে দেখেন কত হয়। যোগ করলে এখন 4 হবে। 4 হবে। এই 4 বানানোর জন্যই কিন্তু এই যে এত কিছু করতে হচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আলটিমেটলি স্যার এই ভ্যালুগুলো স্যার আমাকে কি ইন্ডিকেট করলো, আমাকে কি বোঝালো স্যার? এইটা দাঁড়ান আমি বলছি, এটারও পরের একটা অংশ আছে। এই যে পরের এইটা একটু পড়েন, ওই যে আপনাদের পেজ নাম্বার 235, এখানে একটু পড়েন, অথবা এই যে আপনারা পরে যে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং সিরিজেরটা, এই ফিগারগুলো নিয়ে আসলে এটা কন্টিনিউয়েশন। আপনি শুধু এইটুকু বোঝেন যে কিভাবে এইটুকু করলাম, তারপরে বলতেছি যে এইটা দিয়ে কি হবে, এইটা দিয়ে কি হবে এরপরে আমি বলছি। প্রথম কথা হলো যে আমি এই যে সিজনাল ট্রিটমেন্টটা দিলাম, এর স্টেপগুলোর দিকে কেয়ারফুলি খেয়াল করেন। কি করলাম আমি আবার রিপিট করছি, অথবা আমি আরেকবার ফিরে আসবো, আমি তারপরে স্লাইডে চলে যাই। তাহলে আমি এখানে পেলাম কি, আমি 4 কোয়ার্টারের 4টে পার্সেন্টেজ বা রেশিও পেলাম। এইটা এখন এখানে আসেন, এখানে এসে দেখেন ওই যে আমরা যে আগের স্লাইড, যে আমার এখানে স্লাইড নাম্বার মনে হয় 10,
এই যে এখানে এই যে চারটে ফিগার যে পেয়েছিলাম ওই ফর্মুলা থেকে, তাই না? এখন এইগুলাকে ওইগুলাতে গুণ করতে হবে, তাহলে সিজনাল ট্রিটমেন্ট হয়ে যাবে। যান এখানে দেখেন, we have already found এই স্লাইড নাম্বার 10 যেটা আমি এখন দেখালাম, we have already found values for the underlying trend and seasonal variation. আমরা t এর মানও পেলাম, s এর মানও পেলাম। So it is now a matter of pulling these values together to find y. তাহলে ওই যে পরের 2005 সালের যে চারটি কোয়ার্টারের ফিগার আমাকে বের করতে বলেছে, ওই চারটি কোয়ার্টারের অ্যাকচুয়াল ভ্যালুটা এখন বেরোবে। কিভাবে বেরোবে? আমরা জানতাম কি যে s equal to y by t, তাহলে y equal to t into s। t এর মান প্রথমটাতে কত পেয়েছিলাম? 55.1। আপনাদের বইতে পেজ নাম্বার 232 এর একেবারে উপরে যাবেন, 232 এর একেবারে উপরে পেয়েছেন নাকি? স্যার ইলাস্ট্রেশন 1 এর একেবারে লাস্ট পোরশন। একদম ইলাস্ট্রেশন 1 এর লাস্ট অংশ, যেটা ওই 232 এর উপরে বক্সে আছে। দেখেন 2005 এর ফার্স্ট কোয়ার্টার এখানে কত বের করেছিলাম? 55.1 না? ওইটাকে আপনি এই যে প্রথম কোয়ার্টারের যে পার্সেন্টেজটা পেয়েছিলেন, আমি এখানে 4 ঘরে নিয়েছি। এই যে এখানে যান, এই যে 0.9833, এটা হবে 0.9833, এটা দিয়ে গুণ করলাম, গুণ করলে এটা হলো। তারপরেরটাকে 0.9694, তারপরেরটাকে 1.756, তারপরেরটাকে যে গুণ করলে এটা পেলাম। এখন ফিগারগুলো দেখেন, আপনার যে ফিগার দেওয়া ছিল যে প্রথমটা যা, দ্বিতীয়টা একটু বেশি, তৃতীয়টা, তারপরেরটা আবার একদম ধপাস করে নিচে। ঠিক আছে? জি স্যার, এবার ট্রেন্ডের সাথে জি মিলছে। স্যার। তাহলে দেখছেন তো যে আমরা কত রাস্তা ঘুরে ওই জায়গা মতো আসলাম। আমাকে দেওয়া ফিগারের একটা সামঞ্জস্যতা আছে। স্যার এই পর্যন্ত আসা তো স্যার অনেক বড় অঙ্ক স্যার এটা। আরে অঙ্ক বড়, কিন্তু অঙ্ক ভেরি ইন্টারেস্টিং। মনে করেন যে আপনাকে স্যার এখানে আপনি ওই যে y equal to t গুণন s এটা বের করতে গিয়ে 55.1 এর সাথে স্যার ওই 4 ডেসিমাল পর্যন্ত যে সংখ্যা সেটা গুণ করলেন, কিন্তু স্যার আমরা পরে যেটা 2 ডেসিমাল পর্যন্ত নিলাম ওইটা গুণ করলে হবে না? মানে আমরা যেটা দিয়ে 4 নিলাম। সময় হয় কি, অনেক সময় আপনাকে শুধু এইটাই বের করতে বলবে অঙ্কে, যে s এর মান 4টে বের করতে হবে, তখন হয়তো আমরা এইরকম বের করে রেখে দেবো। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, কেন আমি বলেছিলাম যে আমি এক্সাম্পলটা আবার ফিরে আসছি। এখানে হলো কোয়ার্টার, তাই না? জি স্যার। যদি মান থাকতো তাহলে এখানে কয়টা ফিগার থাকতো? মান থাকে স্যার 3 গুণ বেশি, 4 গুণ 3 গুণ বেশি হতো 12টা, 12টা স্যার। 3 বছরে 36টা, তাই না? তাহলে কিন্তু এই যে এখানেও তো সব আসতো 12টা, তাই না? জি স্যার। তখন কিন্তু মিনও আসতো 12টা, এবং 12টা ফিগার যোগ করলে এখানে যেমন 4 পয়েন্ট সামথিং হয়েছে, ওখানে হয়তো 12 পয়েন্ট সামথিং, 12 পয়েন্ট সামথিং, কিছু বাড়তো অথবা কিছু কম, অথবা 11 পয়েন্ট সামথিং। এটা কিন্তু যেমন 4.001 হয়েছে, এটা কিন্তু 3.996 হইতে পারে, তখন আবার যোগ করতে হবে। এখানে যেরকম ওই যে এইটা আসলে বেশি হয়ে গেছে এইটুকু, সেই জন্য বিয়োগ করে এই 4টে বের করলাম, তাই না? যদি এখানে 3 পয়েন্ট সামথিং হইতো তাহলে 4-এর চেয়ে কত কম সেইটাকে 4 ভাগ করে আবার এই 4টের সাথে যোগ করতাম, করে এই যে এইগুলো বের করতাম। 12টা হইলে এখানে 6 মাস পর পর হইলে 2, 2 মাস পর পর হইলে 6, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এইটাই হচ্ছে সিজনাল ট্রিটমেন্ট দেওয়ার। এবং এরপরে আমরা আরেকটা এক্সাম্পল যেন কোথায় আছে ওইটা আমরা দেখবো। ওখানে আবার ওই আছে আপনার আপনাদের বইতে এই ইসে যান একটু, আর্টিকেল 5 পেজ নাম্বার 235, এখানে দেখেন একটু আলোচনা আছে এই
5 নাম্বার অনুচ্ছেদের প্রথম প্যারার শেষের দিকে সাইক্লিক্যাল ভেরিয়েশনস হ্যাভ লিটল ইফেক্ট ইন দ্য শর্ট টার্ম। শর্ট টার্মে আসলে সাইক্লিক্যাল ইফেক্ট বোঝা যায় না। ফর দিস রিজন উই শ্যাল omit the factor C from this first statement. এখানেও কিন্তু প্রশ্ন আসতে পারে, why cyclical treatment is not taken into consideration? তখন এই যে বলবেন যে এই যে শর্ট টার্মে এটা আসলে বোঝা যায় না, এটা লং টার্ম একটা কারণ। আর তারপরে প্যারাতে বলছে the residual component is by nature unpredictable. রেসিডুয়াল কম্পোনেন্টটা প্রেডিক্ট করা যায় না। The best that we can do is to hope that any random fluctuation are small and that no break events occur so that the factor are no overall effect. এবং এইটারও কোনো ওভারঅল ইফেক্ট এটা নাই বলে ধরে নিচ্ছে। For a component to be omitted or to have no effect, it must have the value 1 in the multiplicative model. We have thus simplified our model for the purposes of forecasting to y equal to t into s. এই যে অঙ্কটা আমি এর পরে করালাম, এটা আপনাদের করা আছে হচ্ছে পেজ নাম্বার 236 এর উপরে আছে, দেখেন পেজ নাম্বার 236 এর উপরে। ঠিক আছে, পাওয়া গেছে? আচ্ছা, এই অঙ্কটা তো তাহলে ক্লিয়ার সবার নাকি নাকি কোনো কনফিউশন আছে বলে? স্যার বুঝলাম, কিন্তু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস তো করতেই হবে, প্র্যাকটিস ছাড়া পারফেক্ট হতে পারবেন না তো। তবে একটু খেয়াল করেন যে এটা অ্যাকচুয়াল ডাটা, তার থেকে আপনাদেরকে এই ইকুয়েশনটা বের করতে হবে। সেই ইকুয়েশনের উপর আবার এই অ্যাকচুয়াল ডাটার টি এর মান করে টি ভ্যালু গুলো বের করতে হবে, মানে প্রজেক্টেড বের করতে হবে। তারপরে অ্যাকচুয়াল ভ্যালুকে এই প্রজেক্টেড ভ্যালু দিয়ে ভাগ করে এস এর মান এই রেশিও গুলো বের করতে হবে। রেশিও গুলো কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ এটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, সেই যে আমরা এটা মিনের যে মানগুলো আছে 4টা মান, আমরা 4 পর্যন্ত কেন কাউন্ট করলাম স্যার? মানে কেন 4 বানাইতে হবে আমাদের পয়েন্টের পরে? জি স্যার, আমরা যে মিন কাউন্ট করলাম স্যার, মিন বের করলাম স্যার, এটা যোগ করে আমরা এখানে 4 বানাবো স্যার। হ্যাঁ, কারণ হচ্ছে যে এটার বছরকে 4 ভাগে ভাগ করেছে, 4 কোয়ার্টার। বুঝতে পারছেন? এই জন্য যোগ করে 4 হইতে হবে। হ্যাঁ হ্যাঁ, যদি 12 মাসের 12টা থাকতো তাহলে যোগ করে 12 হতে হতো। বুঝতে পারছেন? মানে স্যার আমাদের যতগুলো রো থাকবে স্যার তত হতে হবে, যতগুলো রো থাকবে তত হতে হবে, জি স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। যতগুলো কলাম থাকবে। ঠিক আছে, আপনারা ওই যে ওই পেজ নাম্বার 236 এর উপরের সলিউশনটা একটু দেখেন, যেটা এই যে আমি যে এখানে করে দিয়েছি, এই যে লাস্টের প্যারাটা একটু দেখেন। তাহলে আমরা বের করলাম হচ্ছে এখানে আবার গুণ করার সময় যখন আমি আমার ট্রেন্ড ভ্যালু অর্থাৎ ফোরকাস্টেড ভ্যালু যে 4টে ছিল, মানে যেটা আমার গিভেন ভ্যালু দেশে ওইটা না, মনে করেন আমি আগামী বছরের সেলস ফোরকাস্ট করতে যাচ্ছি, তাহলে সেই আগামী বছরের আমার ট্রেন্ড ছিল এই 4টে ভ্যালু। এইটাকে এস এর ভ্যালু দিয়ে গুণ করার পরে আমি আসলে ওই মোটামুটি অ্যাকসেপ্টেবল ভ্যালু পেলাম আগামী বছরের 4 কোয়ার্টারের। এইটা যেহেতু সেলস ইন $1000, হ্যাঁ স্যার অ্যাকচুয়াল ভ্যালু পেলাম। অ্যাকচুয়াল বলাটা ঠিক না, আপনি তো ভবিষ্যতেরটা বের করতেছেন। এটা আসলে একটা টার্গেট আর কি। মনে করেন যে স্যার এটা ফোরকাস্টেড ডাটা স্যার, এক্সপেক্টেড ভ্যালু আগামী বছর, তো আসলে দেখা যাচ্ছে বিভিন্ন কারণে এটা অ্যাচিভ না হইতে পারে, আবার এর চেয়ে বেশি হইতে পারে, কিন্তু আপনার এই কি হবে আপনি একটা ধারণা পেয়ে গেলেন। এই ধারণা থেকে আপনি আপনার সেলস ফোর্স কে একটা টার্গেট দিলেন। মনে করেন যার 54.18 আছে তারে বললেন যে না এটা 60,000 করা লাগবে, যাতে আর একটু সে জোর দেয়। দেখা যাবে যে কমাই টমাই হয়, এটা টাচ করছে, এটা এক্সিডও করতে পারে বা এর কাছাকাছি থাকতে পারে। তা এই যে এখানে আমার যেহেতু ফিগার ইন 1000, তাহলে এইটা হবে কত? 54,180 মতো। তা আমরা ওই
দশমিকের পরেরটুকু বাদ দিছি, কারণ হচ্ছে যে ওখানে সবগুলাই দিছে বাদ। 54,000, 54,000, 67,000, 51,000, এই হচ্ছে আমার। এটা হলো নিয়ারেস্ট 1000, কিন্তু নিয়ারেস্ট 1000 মানে হচ্ছে আপনি 3টে শূন্য রাখবেন, এইগুলো নিবেন না। এইগুলো কিন্তু বুঝতে হবে, এই সীমার বইগুলোতে এইগুলো কিন্তু খুব টেকনিক্যাল কথাবার্তা। আপনাকে বলে দেবে যে স্যার আগের পেজে যে ইয়ে করলেন স্যার, রাউন্ড আপ করলেন, পরে এসে ক্যালকুলেশন করে রাখা হলো না স্যার। ক্যালকুলেশন এই পেজে এসে ক্যালকুলেশন যে আমরা করলাম, আগে যে 96.94 কে 97 করলাম, ক্যালকুলেশন তো আর এটা ইউজ ওইটা করলাম একটা ইন্ডিপেন্ডেন্ট অঙ্ক, ওইটা ওই পর্যন্তই শেষ। আচ্ছা, ওইটাকে বলা আছে দশমিকের পরে 2 ঘর রাখতে হবে। এখানে এসে বললো যে 1000 নিতে হবে। 1000 নিতে গেলে তখন কিন্তু এই যেমন এইটাকে যদি আমি 1000 দিয়ে গুণ দিই তাহলে কত হয়? 54,180, কিন্তু বলিছে যে এই 180 বাদ, শুধু 54,000 লিখবো। তারপরেরটা দেখেন 54,380 বাদ। সবচেয়ে ইন্টারেস্টিং লাস্টেরটা দেখেন, এইটা কত হয়? 50,730। এইটা কত হাজার লিখবেন? রাউন্ডিং করতে গেলে পরের সংখ্যায় যাবে স্যার। রাউন্ডিং করলে 730, যেহেতু 500-র উপরে, স্যার পরের সংখ্যায় যাবে। তখন তাহলে পরের সংখ্যায় যাবে, তাহলে 51 হয়ে যাবে, 51,000। এইগুলাই কিন্তু টেকনিক্যালি, এবং এইগুলো ভুল করলে কিন্তু নাম্বার কাটা যায়। স্যার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ স্যার আমরা এই ডাটা স্যার 3 বছরের ডাটা নিয়ে কাজ করলাম স্যার, কিন্তু 3 বছরের ডাটাতেও কি স্যার সাইক্লিক কম্পোনেন্টের কোনো ইফেক্ট পড়বে না? না না না, 3 বছর তো সামান্য। আরে সাইক্লিক কম্পোনেন্ট 15, 20, 25 বছর পর পর আসে। এই যে এখন যে করোনার প্রাদুর্ভাব, অর্থনীতি যে ড্যামেজড অবস্থায় যাচ্ছে, ডিপ্রেশনে যাচ্ছে, এইটার সবাই তুলনা করতে কার সাথে হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, অথবা 1930 সালে যে গ্রেট ডিপ্রেশন হয়েছিল, কোথায় 1930 আর কোথায় 2020, 90 বছর। মাঝখানে একবার হয়েছিল ওই যে আমাদের 2008-এর দিকে, ওই সময় বাংলাদেশে। হ্যাঁ, এইগুলো হচ্ছে, এইগুলো লং টার্ম, মানে এগুলো বহু বছর পর পর আসে। এটা সুতরাং 3 বছর তো কোনো টাইমই নেই। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, এরপরে আমি আরেকটা এক্সাম্পল দেখবো এই অঙ্কেরই, সম্ভবত এখানে আছে, আমরা এটা একটু দেখি। এই অঙ্কটা দেখেন, এইটা আমি ওই যে আপনাদের এইটা দাঁড়ান, এইটা হচ্ছে টেস্ট ইউজ দিস রেজাল্টস অফ টেস্ট, আপনাদের টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 4 এ কি বলছে? টেস্ট অফ বি। আচ্ছা, এটা দেখে নিয়েন আপনারা, এটা আমি করলাম না, এটা যেহেতু করা আছে আপনারা দেখে নিয়েন। তারপরে এই যে অঙ্কটা, এই অঙ্কটা হচ্ছে আপনাদের ইলাস্ট্রেশন টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1 যেটা ছিল, যেটা আমরা একটু আগে করলাম, তাই না? টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1 স্যার, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1। হ্যাঁ হ্যাঁ, এটা কোথায়, এখানে কোথাও করতে বলেছে কিনা? আচ্ছা, এইটা যাই হোক, এই অঙ্কটা দেখেন, ওই যে আপনাদের পেজ নাম্বার 232 তে যে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1 আছে, পেয়েছেন? জি স্যার। ওই যে 24.8, 36.3, 38.1, তাই না? এই সেই অঙ্কটাই কিন্তু এখানে কি বলা হচ্ছে, ওখানে আমরা ইকুয়েশনটা বের করেছিলাম, কিন্তু এই যে এই ধরনের একটা ইকুয়েশন। তাই এখানে অবশ্য আমি কিন্তু ইচ্ছা করে এই সব কয়টা দশমিকের পরে সব রেখে দিছি, কারণ হচ্ছে যে দশমিকের পরে আপনি যত বেশি রাখবেন, আপনার রেজাল্ট কিন্তু তত অ্যাকুরেসির দিকে যাবে। এই অঙ্কটা আমি কি এই বই থেকে নিলাম, নাকি আপনাদের মককেই আছে, নাকি অন্য সিমার বইতেই আছে, কোনো এক জায়গা থেকে নিছি আর কি। তা আপনারা এইটার ক্ষেত্রে যে ইকুয়েশনটা বের করেছিলেন সেইটা, আচ্ছা একটু লাইনে থাকেন, আমি একটু ফোন।
হ্যাঁ ঠিক আছে, তাহলে এই যে অঙ্কটা এখানে আপনারা দেখেন, আপনারা কোন ইকুয়েশনটা বের করেছিলেন ওখানে খেয়াল আছে? এইটা দেখেন টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 2 তে কি আছে ওই অঙ্কটারই ইকুয়েশন t equal to 28.54 plus 2.3244 t। এই পেয়েছেন নাকি? জি স্যার। পেজ নাম্বার 232 এ টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 2 এ এই প্রকার ইকুয়েশনটা বের করা আছে, যেটা আমি আগের স্লাইডে দেখিয়েছি কিভাবে বের করতে হবে। ওই ইকুয়েশনটাই এইটা, আমি দশমিকের পরে আরো বেশি সংখ্যা রেখে দিছি যাতে, তাহলে দি ইউজ দ্য ফলোইং ডেটা এন্ড দ্য রিগ্রেশন লাইন t equal to this to find the seasonal component s at the arithmetic mean of y equal to t for each quarter। y equal to t মানে কি? s এর মান 1 তো, তাই না? যখন y আর t সমান হবে, অর্থাৎ s equal to কি আছে, y by t ছিল, s equal to y by t আমাদের ফর্মুলা। তাহলে y আর t যদি সমান হয় তাহলে s এর মান তো হয় 1, 1 মানে 4 কোয়ার্টারে যোগ করলে 4 হবে, এইটাই হচ্ছে বোঝাচ্ছে। where y denotes the actual sales and t the trend given by the regression equation, adjust your average seasonal variation so that they add to 4। এই দেখেন, এখন দেখেন এইটা আপনাকে দেওয়া আছে, আপনি ওই ইকুয়েশনে t equal to 1 থেকে 16 পর্যন্ত বসায় এই 16টা ফিগার পেলেন। দুই একটা দরকার হলে ক্যালকুলেটর টিপে হিসাব করে দেখেন কত আসছে। যেমন এখানে বিরাট একটা ফিগার দেখে দিছি আমি, তাহলে এটা যোগ করলে এই যে এখানে যে 1 যদি আমি ধরি তাহলে প্রথমটা আসছে 28 আর 2 30 দশমিক সামথিং, দেখা যাবে এরপরে অনেক কিছু আছে, তখন 2 পর্যন্ত রাউন্ডিং করতে হবে। আর একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে একবারে এখানে 30.87 লিখলেন, লিখে ওইটা যেটা পেলেন ওইটার সাথে এই 24.8 এর রেশিওটাও আপনি একবারে বের করে ফেললেন, বের করে এই যে পরের পৃষ্ঠায় এখানে লিখে দিলেন। মানে ক্যালকুলেটরে ফিগার থাকা অবস্থায় তার মানে আমি ওইটাকে ইউজ করে নিলাম, বোঝা যায়? আমরা একটা ক্যালকুলেশন একটু দেখি ক্যালকুলেটর থেকে। যেমন এখানে যদি আমি, আচ্ছা টি এর মান, যেমন এই যে থার্ড কোয়ার্টারের 54, এখানে টি এর মান কত? প্রথম 2 বছরে 8, 9, 10, 11, তাই না? এই 54 এর জন্য টি এর মান 11, তাই না? জি স্যার। টি এর মান 11 বসান তো কত আছে? যেমন এইটা কত? 2.324411 324411 765 into 11, এই যে টি এর মান 11 সমান এইটা, তার সাথে যোগ দেব কত? এই যে 28.5425, 28.5425 কত হলো? 54.11। দেখেন তো এটা কত লেখা আছে? জি স্যার, ওই ফিগারই 4.11, আমি 2 ঘর রেখেছি। এখন মনে করেন এই জিনিসটা আপনার ক্যালকুলেটরে থাকা অবস্থায় আপনি এই যে কত আছে 24.8 এর সাথে তো রেশিও বের করবেন, তাই না? তাহলে 24.8 কে এটা দিয়ে ভাগ দেন। এখন এইটাই তো, যদি আমি এইটাকে মেমোরিতে রেখে দিই, রাখলাম, রেখে দিলে কি হচ্ছে তাহলে? মেমোরি আবার এইটা ডিলিট করার সিস্টেম কি আবার কে জানে? এই ক্যালকুলেটরের তো আবার সব বুঝি না। আর একটা রাস্তা আছে, এইটাকে সোজাসুজি ওই ওয়াই এর ভ্যালু দিয়ে ভাগ দেন, 24.8। আর ওই সি পাশে যে ক্রস আছে স্যার, ওইটা দিলে ডিলিট হবে। আচ্ছা পরে দেখি, 24.8 এইটা হলো, এইটাকে উল্টাই দেন, এই যে এইটা হলো, নাকি গোলমাল হয়েছে? গোলমাল হয়েছে না?
আচ্ছা এটা একটু তাহলে এই করেন, এটা দিলে মেমোরি এটা কি স্যার এভাবে করা যাবে না? 28.58 ও না, এটা কত ছিল 54 না? জি স্যার। তাহলে 54 কে তাহলে 54 ডিভাইডেড বাই ওই যে মেমোরি রিটার্ন সমান কত হয়? 0.9979। তাহলে আমি এইটা পরের পৃষ্ঠায় দেখি তো এটা কত লিখছিলাম। এই যে এই ফিগারটা 0.9979, ঠিক আছে? বোঝা যায়? জি স্যার, ঠিক আছে। জি স্যার। তাহলে আবার আমি ব্যাক করি এইভাবে। ওই যে আপনারা ওই যে একবার এখানে লিখবেন, আবার এইটাকে এইটা দিয়ে আলাদাভাবে ভাগ করবেন, ওইটা না করে প্র্যাকটিস করলে এগুলো অবশ্য আপনাদের হয়ে যাবে। সাথে সাথেই ওই ক্যালকুলেশনটা করে পরে স্যার এই ডাটাগুলো ভার্টিক্যালি করে স্যার যদি T1 T2 দিয়ে করতাম স্যার, অঙ্কটা বুঝতে আমাদের জন্য খুব ইজি হতো স্যার। ভার্টিক্যালি করলে যন্ত্রণায় অঙ্কের ক্ষেত্রে আরো বাড়তো। ওই যে প্রথমটা ঠিক আছে, প্রথম যেটা বললেন যে ইকুয়েশন বের করার জন্য ভার্টিক্যাল মেথডটা সহজ, কিন্তু এখনকার ক্ষেত্রে কিন্তু এইটা সহজ। আপনি দেখেন আপনার পরীক্ষার খাতায় তো জায়গা থাকবে, তখন এই টেবিলটা আর এই যে পরের পৃষ্ঠার এই টেবিলটা, এইটা কিন্তু একই ধাঁচে একই কলামে চলে আসবে। এইটা কি বুঝতে পারছেন? অর্থাৎ পরের পৃষ্ঠায় যে রেশিও গুলো, এইগুলো কিন্তু এই বরাবর নিচের দিকে যাবে। জি স্যার। যেমন এই যে আমরা এইটা 15 নাম্বার স্লাইডে যেটা করেছিলাম, দেখেন এই যে রেশিওটা বের করলাম, রেশিওটা কিন্তু একই কলামের নিচে সব চলে আসছে। ওই অ্যাডভান্টেজ গুলো আপনারা একটু নিবেন। কিভাবে আমরা এই রেশিও গুলো বের করলাম? আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা যখন এখানে বসেন, আশা করি বই খাতা ক্যালকুলেটর সব পাশে আছে, ফটাফট কিছু ক্যালকুলেট করে নেবেন। আর পারলে পরে যদি এই স্লাইড গুলোর একটু ছবি তুলে রাখতে চান, ছবি তুলে রাখেন, পরে যাতে আপনারা দেখে দেখে এই প্র্যাকটিসটাও করতে পারেন, তাহলে সুবিধা হবে। এইটা যেরকম এই যে প্রতিটা ফিগারের সাথে এই যে আমি টি এর মান চেঞ্জ করার সাথে সাথে এই ফিগার গুলো সব নতুন নতুন বেরোলো, করেসপন্ডিং ফিগার, অ্যাকচুয়াল ফিগারকে করেসপন্ডিং ট্রেন্ড দিয়ে ভাগ করবেন, করলে পরে আপনি সেই রেশিওটাই পেয়ে যাবেন। এখন দেখেন, এর আগে আমরা যে অঙ্কটা করেছিলাম এখানে ছিল 3টে বছর, তাই না? যোগ করে যেটা হলো এটাকে 3 দিয়ে ভাগ করে এভারেজ করেছিলাম। এখন আমরা যেটা করছি এটা কিন্তু 4 বছর, এই 4টে ফিগার যোগ করলাম, কত হলো? 3.3198। এর আবার 4 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হলো? 0.8300। এই জায়গায়ও তাই, 4টে যোগ করলে এত হলো, 4 দিয়ে ভাগ করলাম, মিন বের হয়ে গেল এত, প্রত্যেকটা মিন বের করলাম। এখানে একটা টোটাল কলাম এইভাবে আমি দিয়ে দিছি। এর কারণ হচ্ছে এর আগের অঙ্কটাই ওই যে এইটার সাথে ওইটা যোগ করলাম, 4টে ফিগার ইত্যাদি সব দেখায় অঙ্কটা বড় করে দিছিলাম। এখানে এই টেকনিকটা অ্যাপ্লাই করার কারণে আমার আর অত কিছু লেখা লাগলো না। যেমন টোটাল মানে কিসের টোটাল? এই যে মিন গুলার টোটাল, এইটা হতে হবে তো 4, তাই না? জি স্যার। জি স্যার, কোয়ার্টার গুলো হ্যাঁ 4টা কলামে 4 হওয়ার কথা, কিন্তু তার চেয়ে একটু কম আছে। কত কম আছে? এই যে এটা কম আছে, তাহলে 4 হয়। বি কেয়ারফুল, আপনি কিন্তু এইগুলোর চিন্তা আগেই করেন না, না করে সরাসরি এই যে মিনের টোটালটা দেখেন। মিনের টোটালটা হচ্ছে 3.9988, অর্থাৎ 4 হওয়ার জন্য 0.0012 কম আছে। সেই জন্য আমি এর নিচেই 0.0012 লিখে যোগফল 4 বের করলাম। এখন এই যে 0.0012 এটা কয়টা ফিগার যোগ করে হতে হবে? 4টে ফিগার, অতএব একে 4 দিয়ে ভাগ করে দিছি, দেখেন এই যে এইগুলো হয়েছে। ঠিক আছে? জি স্যার। বোঝা যায়? জি স্যার। সমস্যা নেই তো? না স্যার। এখন আগের অঙ্কটাই আমরা বিয়োগ করেছিলাম, কেন? কারণ এই জায়গাটায় 4-এর চেয়ে বেশি ছিল, এবং তার থেকে ওইটা বাদ দিয়ে 4 বানানো লাগছিল। এবার কিন্তু 4-এর চেয়ে কম আছে, এবারও যোগ করা লাগছে। অতএব এই যে 3 করে যে ভাগ করে দিলাম, এটা উপরেরটার সাথে যোগ করবেন। যোগ করে এখন দেখেন এই 4টে ফিগার যোগ করে দেখেন এই যে এইটাই হয়। হয়তো
একেবারে শেষের অঙ্কে যায় একটু 1 এর জন্য এদিক ওদিক হইতে পারে, ওইটা যে কোনো একটা অ্যাডজাস্ট করে দিবেন। বোঝা যায় এই পর্যন্ত? স্যার একটু প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এখানে তো কোয়ার্টারের জন্য আমরা 4 নিচ্ছি, আর যদি স্যার আমাদের মান্থলি থাকে তাহলে তো আমরা তখন 12 কাউন্ট করবো না স্যার? হ্যাঁ 12 কাউন্ট করবেন। ওকে স্যার। এবং এই যে লাস্টে যে ডিসক্রিপেন্সি বেরোবে, এই ডিসক্রিপেন্সিকে 12 দিয়ে ভাগ করে 12টা ফিগার এনে বসাবেন। জি স্যার। তবে এত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার দরকার নাই, 12টা দেবে বলে মনে হয় না, কারণ এত সময় আপনার পরীক্ষার হলে দেবে না, তাহলে তো আপনারা অন্য অ্যান্সার করতে পারবেন না। আসবে 4টের আসার সম্ভাবনাই বেশি। হ্যাঁ, আবার 3টেও বানানো যায় 4 মাস পর পর বলে দিলাম। এটারে আবার কি নাম দেবো সেটাও একটা বিষয়। একটা তো মান্থলি, একটা কোয়ার্টারলি, একটা হাফ ইয়ারলি, আর 4 মাস হইলে তারে কি বলবো ওইটাও বলা যায়, টাইম আছে, কিন্তু ওইগুলো আবার সবার সাথে পরিচিত না। আচ্ছা যাই হোক, এইটা তাহলে দেখেন এই রেশিও গুলো যোগ করলাম, তাকে আবার 4 দিয়ে ভাগ করলাম। কেন 4 দিয়ে ভাগ করলাম? এর আগের অঙ্ক তো 3 দিয়ে ভাগ করেছিলাম, কারণ এখানে 4টে ফিগার যোগ করেছি, ওখানে 3টে ফিগার যোগ করেছিলাম, এই জন্য ওখানে 3 দিয়ে ভাগ করেছিলাম, এখানে 4 দিয়ে ভাগ করে মিন, এই 4টে মিন আবার যোগ করলাম, করে দেখি যে 4 হয় না। এবার আবার একটু শর্ট পড়ে, কত শর্ট পড়ে? 0.0012। তাহলে এই শর্টটাকে আবার ডিস্ট্রিবিউট করে দেন 0.0003। যেহেতু শর্ট পড়ে গেছে, অতএব এটার সাথে এটা যোগ করতে হবে। যোগ করে এই 4টে বের করলাম, এখানে তো যোগ করে 4 বের করেছিলাম, এখন একটু ক্রস চেক করেন যে এই 4টে দিলেও আবার যোগ করলে আবার এই 4 হয় কিনা। দেখেন 8, 9, 17 আর 3, 20, ওই যে তার মানে 4 হচ্ছে। This gives the seasonal components to 2 decimal places. এখন এই 2 decimal places এর পর্যন্ত যদি আপনাকে বের করতে বলে, ওইটা অঙ্কেতে আপনাকে বলে দেবে, না বললে 2 decimal point পর্যন্ত করবেন যদি কিছুই না বলে, অথবা এরকম রেখেও দিতে পারেন। সেটা কি কি? 0.83, 0.99, এইটা কত হবে? এইটা কত হবে? 1 স্যার। 0.1 না 1.00। 1.0 কারণ এই যে 7 এর জন্য 9টা 10 হয়ে যাবে, আর এখানে 10 হইলে এই 9টাও 10 হয়ে যাবে, তার মানে 1 যাবে এখানে 1.00, আর এইটা হবে 0.18। এই যে আমার সিজনাল কম্পোনেন্ট বেড়ে গেল। ঠিক আছে, সমস্যা নাই তো? স্যার এই সিজনাল কম্পোনেন্টটা স্যার আমাদেরকে কি বোঝাচ্ছে স্যার? সিজনাল কম্পোনেন্ট হচ্ছে যে এইটা আপনি যদি এখন ফোরকাস্ট করতে যান, মানে মনে করেন যে এই যে 4 বছর 16টা কোয়ার্টার দিছে, এখন পরের বছরের 4টে কোয়ার্টার বা তারপরের বছরের 4টে কোয়ার্টার, এগুলো যদি আপনাকে বের করতে বলে, তখন প্রথমে ট্রেন্ড ইকুয়েশন দিয়ে যেটা বের করবেন সেইটা দেখবেন যে একমুখী, বাড়ছে তো বাড়ছেই, কমছে তো কমছেই। সেইটা সিজনাল যে ইফেক্টটা, কোন কোয়ার্টারে হয়তো পিক থাকবে, কোনটায় ডাউন হবে, ওইটা এনশিওর করবে হচ্ছে এইগুলোতে গুণ করলে। সেটা আমার, যেমন এই অঙ্কটার ক্ষেত্রে আপনারা ইকুয়েশন কি পেয়েছিলেন খেয়াল আছে? এই যে ইকুয়েশনটা আমরা যে উপরে বলে দিছি, তো এইটা পেয়েছিলাম না? ঠিক আছে, জি স্যার। এখন তাহলে এর পরের বছরের ফিগার কি হবে? মনে করেন আপনি 2007 সালের ফোরকাস্ট করবেন, তখন কি লিখবেন? টি এর মান এখানে কত, এখানে টি এর মান কত বসাবেন? 17, 17, 18, 19, 20, ঠিক আছে? তাইলে আবার দেখবেন এখানে যে ফিগার গুলো পাবেন সব একমুখী, সব বেড়ে যাচ্ছে, তো বেড়েই যাচ্ছে। এটাও যদিও তাই আছে, কিন্তু অ্যাডজাস্টমেন্ট ছাড়া বাড়া। এখন এইটাই আমরা একটু দেখবো যে এই যে এখানে যান, এবার এখানে যান যে ফোরকাস্টেড সেল 2007 এ, তাহলে কি হবে? এই ফোরকাস্টেড সেল মনে হয় আমরা বের করি নাই না আগে এই অঙ্কটার ক্ষেত্রে, না করলেও সমস্যা নেই, আমরা দেখছি। এটা কি করতে হবে দেখেন, ওই যে ওই ইকুয়েশনটা, ওখানে টি এর মান 17 বসাইলে হয় এই যে এইটা, বুঝতে পারছেন? জি স্যার। এইটা হয়, এইটার সাথে এই এই জিনিসটা কি আমি গুণ দিলাম, এইটা কোথায় পেলাম? হ্যাঁ এইটাই,
এই যে 8303, ঠিক আছে, জি স্যার। গুণ দিয়ে একটা ফিগার পাইলাম। তারপরে টি ইকুয়াল টু 18 বসাই একটা ফিগার পাবেন, তাকে এত দিয়ে গুণ করবেন। টি ইকুয়াল টু 19 দিলে আর একটা ফিগার পাবেন, তাকে এত দিয়ে গুণ করবেন। টি ইকুয়াল টু এখানে তাই আছে, টি ইকুয়াল টু 18 বসাইলে 70.3792, তাকে ওই যে ওই ফিগারটা দিয়ে গুণ দিলাম, দিলে এইটা হলো। তারপরে একটা টি ইকুয়াল টু 19 দিলে এইটা হয়, তাকে এই যে ওই ফিগার দিয়ে গুণ দিলাম। টি ইকুয়াল টু 20 দিলে এইটা হয়, তাকে এইটা দিয়ে গুণ দিলাম, দিয়ে এই 4টে ফিগার পেলাম। এই জায়গাটায় ওই যে আমার যে 4টে দেওয়া আছে, ওখানে যে রকম ভেরিয়েশনটা আছে এখানেও দেখেন সেই রকম ভেরিয়েশন চলে আসছে। যদিও এই অঙ্কটার ক্ষেত্রে এটা বোঝা একটু কষ্টকর, কারণ এখানেও তো যা ছিল এটাও তো ক্রমান্বয়ে বেশির দিকে গেছে। কারণ ফিগার আমাকে যেগুলো অরিজিনাল ডেটাতে দেওয়া ছিল এগুলো দেখেন প্রত্যেকটাতে ক্রমান্বয়ে বেড়ে গেছে, ক্রমান্বয়ে বেড়ে গেছে, ক্রমান্বয়ে বেড়ে গেছে। কিন্তু এখানেও তাই। কিন্তু এই যে সিজনাল ইফেক্ট ছাড়া হচ্ছে এইটা, আর সিজনাল ইফেক্ট দেওয়ার পরে হচ্ছে এইটা। এখানে যেরকম শুধু ট্রেন্ডে কত ছিল, এটা 73 মতো, 72.7 মানে 73, 73-এর পরেরটা ছিল 75,000। এখানে দেখেন কোথায় 72 আর কোথায় 88, বিরাট একটা ডিফারেন্স। এবং আপনার ওই যে অঙ্ক দেওয়া ছিল এখানেও দেখেন 38-47, বিরাট ডিফারেন্স। এইটাকে যদি আপনি 1000 দিয়ে গুণ দেন তাহলে হয় 56,500। এখানে 1000 দিয়ে গুণ দিলে 69,900, এখানে 1000 দিয়ে গুণ দিলে 72,600, এখানে 84, এই 1000 দিয়ে গুণ দিলে 88,400। ঠিক আছে, এখন আমি মনে করি 1000 মানে এর অ্যান্সার হবে হচ্ছে এই যে এখানে হবে 57, এখানে হবে 70, এখানে হবে 73, এখানে হবে 88,000। ঠিক আছে, বোঝা গেল কিনা? জি স্যার, জি স্যার। স্যার ওইটা তো স্যার এখানে 3টে শূন্য হবে স্যার, পরে এখানে 2টে শূন্য দেওয়া আছে। 3টে শূন্য হইলে কত হবে মনে করেন? এইটা যদি রাউন্ডিং করেন তাহলে হচ্ছে 57,000, এইটা যদি রাউন্ডিং করেন 70,000, এটা 73,000, এটা 88,000। এটা আপনারা রাউন্ডিংই করবেন। এখানে ঠিক আছে বলে আমার মনে হয় না, এখানে ওই যে আসলে দশমিকের পরে এক ঘর রাখছে। এটা হচ্ছে যে নিয়ারেস্ট 00 দিলে পরে ঠিক হতো। স্যার ওখানে হচ্ছে আপনার 96,500, ঠিক আছে, নিচে যেহেতু ডেসিমেল আছে নিচে তো 10 আসবে, তখন 56,500ই হয় মানে ক্যালকুলেশনটা করলে। এই যে এইটা, হ্যাঁ নিচে তো 10 আসবে, আর এটার সাথে যদি আমি 1000 গুণ করি তাহলে নিচে 10, তখন তো একটা জি স্যার। এই যে 56,500, ঠিক আছে? জি স্যার ঠিক আছে। এখন যদি বলে নিয়ারেস্ট 1000 করতে হবে, তাই এটা তার মানে হচ্ছে যে আপনার এই যে এর পরে 3টে শূন্য, হ্যাঁ 57,000 রাউন্ডিং, তখন হবে এটা 57,000। বোঝা যায়? জি স্যার। জি স্যার। স্যার প্রশ্নে কি ওই নিয়ারেস্ট 1000 বললে শুধু রাউন্ড করব? হ্যাঁ হ্যাঁ, তাছাড়া যদি না বলে তাহলে আমরা এরকম রাখলে সমস্যা নেই। নিয়ারেস্ট 1000 দিলে এখানে 57 লিখে 3টে শূন্য দিতে পারেন, অথবা শুধু 57 লিখে 1000 লিখে দিতে পারেন। এই যে এইরকম এই জায়গাটায় তাহলে এই দশমিকের পরে এগুলো না রেখে রাউন্ডিং করে গোটা বসাই দিলেও। আসলে এইগুলো হচ্ছে যে ওই সীমার রিকোয়ারমেন্ট, যে এই যে বইটা আমাদের যে বইটা আমরা ফলো করছি সীমার, এর প্রথম দিকে ওই যে বেসিক ম্যাথের ভিতরে এই রাউন্ডিং এর বিষয়গুলো ছিল, বুঝছেন? তা ওইগুলো তো আপনারা কয়জন ওই ক্লাসগুলো করছেন আমি ঠিক জানি না, কিন্তু আপনারা জানেন যে কিভাবে রাউন্ডিংটা হবে। ওরা এটাকে ক্রিটিক্যালি দেখে, কিন্তু আমরা আসলে এখানে এটাকে ক্রিটিক্যালি দেখি না। যার ফলে আমরা হয়তো বললাম যে 2 ডেসিমাল পয়েন্ট, তার মানে দশমিকের পরে 2 ঘর থাকবে। 3 ডেসিমাল পয়েন্ট 3 ঘর থাকবে, এরকম হয়তো বলে দিলাম, অথবা কিছুই বললাম না, বললাম যে
শুধু ফোরকাস্ট করতে, যে নেক্সট ইয়ারের 4 কোয়ার্টারের ফিগার সেলস ফোরকাস্ট করেন, তখন স্বাভাবিকভাবেই কিন্তু আপনাদেরকে এইভাবে লিখতে হবে। তখন আমি হয়তো কিছুই বললাম না, এইভাবে যেমন লিখতে পারেন। আর একটা লিখতে পারেন যে এই দুটো গুণ করে, অনেকের আছে পুরা ফিগার লিখে দেবেন, দিয়ে তারপরে ওই আবার 1000 দিয়ে গুণ করে দিলে তত হয়ে ফুল ফিগার পেয়ে গেল। এইগুলো আমি শুধু দেখতে চাইবো যে আপনি অঙ্কটা ঠিক মতো পারছেন কিনা। তারপরে রাউন্ডিং এগুলো এক এক প্রতিষ্ঠানে এক এক রকম চাইবে, কোনো জায়গায় কোটিতে প্রকাশ করে, কোনো জায়গায় মিলিয়ন বিলিয়ন, কোনো জায়গায় 1000 প্রকাশ করে, কোনো জায়গায় ফুল ফিগারও দেয়। এই বিষয়গুলো তখন ওইটা খুব একটা কঠিন কিছু না, ওইটা শিখার তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই। তবে আপনি যে এইটা করতে পারছেন ফোরকাস্টটা, এই ট্রিটমেন্ট গুলা, এই যে ট্রেন্ড এবং সিজনাল ট্রিটমেন্ট যে ঠিক মতো দিতে পেরেছেন, এইটাই হচ্ছে আমার জানার দরকার যে আপনি এটা বুঝছেন কিনা। স্যার আর একটা কথা ছিল যে এখানে তো নিয়ারেস্ট 1000 বলা আছে, তখন মানে রাউন্ডিং করে যেহেতু 5 আছে, 4 থেকে বড় 57,000 আমরা লিখতে পারতেছি। তো এখানে যদি হোল নাম্বার বলে সেক্ষেত্রেও তো ওই সেমই আসে। হোল নাম্বার বললে একটু কনফিউশন হবে কি, আপনি মনে করেন যে এখানে এই যে এই ফিগারটা পেলেন কোত্থেকে, এই ফিগারটা পেলেন তো এই দুটো গুণ করে, তাই না? জি। এই দুটো গুণ করলে কিন্তু আসলে এর পিছনে আরো অনেক কিছু আছে, তাই না? সেটা কিন্তু 56.5 সেই এই দুটো গুণ করলে কিন্তু 56.5 হয় না, হয়তো 56.498 কিছু একটা আছে চলতে থাকলো, বা 56.5 1 2 3 এরকম চলতে থাকলো। আপনি এটাকে শর্ট করে 56.5 লিখছেন। হোল নাম্বার বড়া মানে হচ্ছে যে এইটা এক একজন কিন্তু তখন এক এক রকম লিখবে, সুতরাং যে যেভাবেই লেখেন সবগুলোই তখন কারেক্ট হবে। আপনি হয়তো এইভাবে লিখলেন, রাউন্ডিং এখানেই করে দিলেন, আর একজন হয়তো ফুল ফিগার লিখে গেল যে 56.523, মনে করেন সাপোজ 523, তাহলে সে যদি 1000 দিয়ে গুণ করে তাহলে কত হবে সেটা? 56,523, তাই হবে না? আর আপনি এখানে রাউন্ডিং করে এরকম রাখলেন, আপনার অ্যান্সার হবে 56,500, দুটোই কারেক্ট। বুঝতে পারলেন? ঠিক আছে, বাট স্যার 56,523 লেখছে, তারটা মোর কারেক্ট। তা এই হচ্ছে বিষয়টা। এইসব রাউন্ডিং টাউন্ডিং নিয়ে একটু জাস্ট ওই যে এই বইয়েরই ফার্স্ট চ্যাপ্টার বেসিক ম্যাথ, ওইটা রাউন্ডিংটা একটু পড়ে নিয়েন, পড়ে নিলেই দেখবেন যেগুলো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? কতদূর বাকি আছে আর আমার এখানে? 27টা, এটা গেল 19, আরো 8টা স্লাইড। তো সিলেবাস শেষ করাই কষ্টকর হয়ে যাবে দেখছি, একটু দ্রুত যেতে হবে, বুঝছেন? আচ্ছা, আমাদের আরো 5 মিনিট সময় আছে তো নাকি? স্যার এখন যেভাবে যাচ্ছেন তাতে বোঝা যাচ্ছে দ্রুত গেলে স্যার যাবে স্যার। হ্যাঁ, এখন যেভাবে যাচ্ছেন তাতে বোঝা যাচ্ছে না, বোঝা তো যাচ্ছে, এখন বুঝতে যাই দেখা গেল ক্লাস শেষ হয়ে গেল, আপনাদের সব কভার করতে পারলাম না, তখন তো আরো বিপদ হবে। যা পাইলাম তাই বুঝবো স্যার। আচ্ছা আচ্ছা, না না, আমি পড়াবো, যদি আপনারা না বুঝতে পারেন তাহলে তো পড়ানোর সার্থকতা নাই। জি স্যার, এটাই বাস্তবতা, আপনাদেরকে তো বুঝাই দিতে হবে। তাই এই যে এখন বুঝলেন, এটা কিন্তু আপনারা, যদি আমার রিকোয়েস্ট থাকবে আজকে রাত্রে বা কালকে সকালেই এটা একটু চোখ বুলাবেন, না হলে কিন্তু মাথা থেকে আবার আউট হয়ে যাবে। এবং তখন আবার দেখা যাবে যে অন্য ক্লাস নিচ্ছি, ওর ভিতরে যে স্যার আমার একটা প্রশ্ন আছে এইটা তো বুঝতে পারি নাই, আমাকে আবার ব্যাক করা লাগবে। কিন্তু বিষয়গুলো কিন্তু সিম্পল, তবে যারা এই বই পড়ে নাই আগে তাদের জন্য কিন্তু এটা এত সিম্পল না। কারণ আমি তো কয়েক বছর যাবত তো এইসব পড়াচ্ছি, মোটামুটি দেখছি যে আসলে ওই আমাদের দেশের যে ম্যাথমেটিক্স এর বই টইগুলো বা আমরা আগে ওল্ড সিলেবাসে যা পড়াইছি সেই তুলনায় এগুলো মোর ইজি। কিন্তু ঢুকতে তো হবে, ঢুকে দেখতে তো হবে যে এটা সহজ জিনিস, সেই কাজটাই আপনাদেরকে এখন করতে হবে, নাহলে কিন্তু এটা মনে থাকবে না। অঙ্কগুলো খুবই সহজ, একটু বুঝে নিয়ে খাতা কলম ধরেন, দেখবেন যে খুব কম সময়ে হয়ে গেছে। আর প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষার খাতায় প্রেজেন্ট করা কষ্টকর হয়ে যাবে। আর ক্যালকুলেটর টিপতে হবে বহু, ওই যে দশমিকের পরে কি রাখবো না রাখবো, কোনটার সাথে কোনটা গুণ কোনটা ভাগ, এইগুলো কিন্তু একদম জানার ভিতরে রাখতে হবে। আমরা নেক্সট এই যে এখানে কিছু ছোট ছোট এক্সাম্পল আছে, এগুলো মনে হয়, আমি জানি না বইতে কোন জায়গায় আছে বা আছে কিনা। যেমন এই একটা আছে,
দি কোম্পানি অফ এক্সাম্পল কত জানি না, এটা রিপোর্ট সেলস অফ 50,000 ডিউরিং দ্য ফোর্থ কোয়ার্টার অফ এ সার্টেন ইয়ার। সিজনাল অ্যাডজাস্টমেন্ট, সিজনালি অ্যাডজাস্ট দিস ফিগার। এখন আমরা ধরে নিচ্ছি যে এটা আগের অঙ্কটা কিনা, দেখি সিজনাল কত আছে, এইটা না, ওই যে আগে যেটা আছে, আগে একটা অঙ্ক করলাম না, এইটা, এই যে ফোর্থ কোয়ার্টারে সিজনাল অ্যাডজাস্টমেন্ট কত ছিল 0.8716, তার মানে ওখানে দেশে এই অঙ্কটার কথা। এটা সিলেবাস বা এটা যদি আমি আরেক পেজ আগে যাই, অঙ্কটা একটু দেখ। এটা ইলাস্ট্রেশন 4 এ আছে। হ্যাঁ, ইলাস্ট্রেশন 4 না, আচ্ছা যাই হোক, ইলাস্ট্রেশন 4 এটা ওই রকমই হবে। এখানে যদি এইটাই ধরেন যে ইলাস্ট্রেশন 4, ওখানে যদি 50,000 হয় ফোর্থ কোয়ার্টারের সেলস, তাহলে ওইটা সিজনাল ইফেক্টটা কত হবে? এটা এই 50,000 এইটাকে এইটা দিয়ে ভাগ দিল, কেন দিল সেটা হচ্ছে বিষয়। এটাকে ভাগ দিল কেন, কারণ কোনটাকে ভাগ দেব আর কোনটাকে গুণ দেব। স্যার এখানে কোয়ার্টার মানে ফার্স্ট কোয়ার্টার বলতে যাচ্ছেন তো স্যার 9.9833, সেকেন্ড কোয়ার্টার বলতে যাচ্ছে স্যার 9694, থার্ড কোয়ার্টার হচ্ছে আলটিমেটলি যে কোনো ইয়ারে মানে আমরা যে ইয়ারটা করতেছি 1 থেকে 4 বছরের, 4 বছরের ফার্স্ট কোয়ার্টারটাই হচ্ছে আলটিমেটলি 0.9833, তাহলে লাস্ট কোয়ার্টার বা ফোর্থ কোয়ার্টারটা হবে স্যার ওই 4 বছরই যে কোনো বছরই 4.8716। আরেকটা ইয়ারের কথা বলে যে ইয়ারের এত 60,000 টাকা বা 70,000 টাকা আছে, সেটা থার্ড কোয়ার্টারের ইয়া কত হবে, সিজনাল ভ্যালু কত হবে। তাহলে আলটিমেটলি থার্ড কোয়ার্টারে যেটা আমরা বের করছি মিন দিয়ে 4 দিয়ে ভাগ করছিলাম বা তারপর বিয়োগ করছি বা যোগ করছিলাম, যে পোরশনটা বের করছিলাম সেটাকে দিয়ে আলটিমেটলি ভাগ করলে যে অ্যামাউন্টটা দেওয়া আছে, সেলটা দেওয়া আছে, তাহলে আলটিমেটলি আমরা ফোরকাস্টেড ভ্যালুটা আমরা পাবো। আসলে গুণ করা হয়েছে ট্রেন্ডকে গুণ করা হয়েছে, তাই না? তার মানে স্যার কি টি এর মান? হ্যাঁ, দেখি তাহলে স্যার টি এর মান বের হয়েছে? না, এটা টি এর মান না, বের হয়েছে টি এর মান। ইয়েস, বের হয়েছে এটা টি এর মান। জি স্যার, সেটা কথা হচ্ছে। কারণ হচ্ছে যে আপনাকে তো দেওয়া থাকবে অ্যাকচুয়ালি, যে বলেছে যে ডিউরিং দ্য ফোর্থ কোয়ার্টার সার্টেন ইয়ার কোম্পানি এত রিপোর্ট সেলস অফ ফোর্থ কোয়ার্টার এত, তাহলে পরে ওই এর ভিতরে সিজনাল অ্যাডজাস্টমেন্ট যদি দিই তাহলে এটা কত হবে, সেটা হচ্ছে যে এই যে এইটা। আর এখানে কি আছে, দি কোম্পানি অফ এক্সাম্পল এত, এর পরেরটা দি সেলস অফ 60,000 ইন দা ফার্স্ট কোয়ার্টার। তাহলে ফার্স্ট কোয়ার্টারে এটা কত ছিল, আমরা এটার পরের এক্সাম্পলটা ফার্স্ট কোয়ার্টারে ছিল 0.8303, তাই না? তাহলে এখানে ওই 0.8303 দিয়ে ভাগ দিলে এইটাই। এই দুটো অঙ্কের একটা মনে হয় একবার আসছিল, হয়তো 2 বার দিছিল, বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে ছোট ছোট মার্কস ক্যারি করা বিষয়। মুভিং এভারেজ ট্রেন্ড আমাদের টাইম মনে আসছে নাই, তাই না? তাহলে আমরা আগামী কাল আছে 6টার সময়, তাই তো? আগামীকাল এই চ্যাপ্টার শেষ করতেই হবে, পড়ে যদি সময় থাকে তাহলে কোনটা ফিনান্সিয়াল নাকি ফিনান্সিয়াল ম্যাথ? জি স্যার, ফিনান্সিয়াল। আমরা চেষ্টা করব যে এইটা শেষ করে ফিনান্সিয়াল ম্যাথ ধরার। তবে একটা এক্সাম্পল আছে, আমি এটা দেখবো কালকে, হয়তো সময় কিছুটা বাঁচতে পারে, দেখি ঘন্টাখানিকের ভিতরে এইটা শেষ করে ফিনান্সিয়াল ম্যাথ ধরতে পারি কিনা। আমাদের আজকে সম্ভবত কত নম্বর ক্লাস হলো, 13 নম্বর ক্লাস নাকি? হ্যাঁ, আর 7টা ক্লাস আসবে, হয়ে যাবে। স্যার আমাদের ক্লাস লেখা আছে, আমি একটা বাঁচানোর চেষ্টা করব আপনাদেরকে। ওই যে আগের দিকে যদি কোনো একটু সমস্যা থাকে ওইটার উপর একটু আলাদা। হ্যাঁ, কথা বলতে যাচ্ছে না, একত্রে মনে হয় একাধিক ব্যক্তি কথা বলাতে সমস্যা হচ্ছে। স্যার প্রবাবিলিটির ব্যাপারটা একটু আবার যদি আমাদের প্রবাবিলিটি একটা ক্লাস যদি সেভ করতে পারি তাহলে ওইটাই প্রবাবিলিটি দিয়ে দেবো। আর যে লাস্ট যেটা আছে স্যার, আমরা অনেক কিন্তু মানে প্রবাবিলিটি ক্লাসগুলো মিস করছিলাম, অনেকে কিন্তু পাই নাই আর কি স্যার। আমরা তো অনেক 2-3 ক্লাস প্রবাবিলিটি আরেকবার বলে উপকার হতো স্যার। স্যার আপনি যদি ফাইনান্সিয়াল ম্যাথ না করে যদি প্রবাবিলিটি একটু আবার রিভাইজ না আপনার জন্য ফিনান্সিয়াল ম্যাথ সহজ আছে। ফিনান্সিয়াল ম্যাথ নিয়ে অনেকের
আবার যে স্যার ওইটা আগে করান। আমার তো কিসের আপনি এইটাও করেন আছে, ওইটাও করেন আছে, দুইটাই করেন আছে। ফিনান্সিয়াল ম্যাথ করান, তাহলে আর বাকিগুলো তাদের ক্লাস করা লাগবে না, এরকম আছে তো। আর দুইটাই ইম্পর্টেন্ট। না স্যার ফিনান্সিয়াল এটা প্র্যাকটিক্যালি লাগে তো স্যার। না ঠিক আছে, আমরা স্যার ফিনান্সিয়াল ম্যাথ শিখতে চাই প্লাস স্যার তাহলে আমি একটু দ্রুত গিয়ে একটু ক্লাস যদি একটা বা দুটো সেভ করতে পারি, ওই জায়গাটায় আমি দেখি প্রবাবিলিটি আবার একটা আলোচনা ঢুকাইতে পারি। প্রবাবিলিটি স্যার আপনার করানো লাগবে স্যার, মানে আমরা অনেকেই সাইডে দুর্বল স্যার। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তা ঠিক আছে, সবাই ভালো থাকেন, আবার কালকে আমাদের দেখা এবং কথা হবে। ওকে, থ্যাংক ইউ স্যার। হোস্ট কে আছেন?